এবং এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা আছে আর এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এটা বায়ু মাধ্যম, এটাকে আমরা 1 বলতে পারি। পুরো স্ট্রাকচারটাকে আমরা চিন্তা করতে পারি যে দুইটা ক্যাপাসিটর আসলে সিরিজে আছে। এটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, যেখানে C1 এর ভ্যালু হচ্ছে K ইন্টু এপসাইলন নট A ডিভাইডেড বাই T, আর এইটুকু যেটা C2, এটাকে আমরা আরেকটা ক্যাপাসিটর চিন্তা করতে পারি, C2 সমান সমান K তো 1, তাহলে এপসাইলন নট A ডিভাইডেড বাই D মাইনাস T। তাহলে এটা গেল C1, এটা গেল C2, তো দুইটা যখন সিরিজে কানেক্টেড থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের স্থির তড়িতের সিকিউ সলভিং ক্লাস। চলো শুরু করি। প্রথমে দেখো যে প্রবলেমটার কথা বলছে, এ বিন্দুতে চার্জের পরিমাণ দেওয়া আছে Q1 সমান সমান -4 × 10⁻⁶, এবং আমাদের বি বিন্দুতে চার্জের পরিমাণ দেওয়া আছে, তো এইটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এই এ বিন্দু এবং বি বিন্দু এদের মধ্যবর্তী একটা দূরত্ব, এটা কত, এটা আমাদেরকে অবশ্যই এখান থেকে বের করতে পারবো। তো প্রশ্নের মধ্যে বলছে যে ওপি, ও এ এবং ওবি এরা পরস্পর হচ্ছে 10 সেন্টিমিটার, এবং ওপি যে দূরত্বটা আছে সেটা পারপেন্ডিকুলার টু এ বি, এবং ও এ, ও বি, ওপি এরা সবাই কত করে, সবাই হচ্ছে 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছে। তো আমাদেরকে প্রশ্ন করছে যে Q1 হবে, এখানে Q1 এবং Q2 চার্জের জন্য এই ও বিন্দুতে যে বিন্দুর বিভবটা হবে সেটা বের করতে বলছে। তো এই বিন্দুর বিভবটা কত হবে সেটাই বের করতে হবে। তো আসলে খুব সহজ, এখানে হচ্ছে প্রথম যে প্রশ্ন গ, এখানে হচ্ছে আমাদেরকে যেহেতু বললো দুইটার জন্য বিভব বের করতে, তাহলে ভাইয়া ভি টোটাল যেটা সেটা কিন্তু V1 প্লাস V2 হবে। আচ্ছা, তো দেখো এখান থেকে V1 যেটা সেটা সমান সমান কি হবে, V1 যেটা সেটা সমান সমান হবে হচ্ছে আমাদের CQ বাই R, আমরা জানি। তো এখান থেকে দেখো C ইন্টু কিউ মানে কত, কিউ মানে হচ্ছে -4 × 10⁻⁶, 4 × 10⁻⁶, CQ ডিভাইডেড বাই R, আর মানে কত, 10 সেন্টিমিটার, কারণ ও থেকে এর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার যেহেতু, তাহলে এখান থেকে হবে 0.1 মিটার, তাই তো? গুড। এবার দেখো তাহলে V2 যেটা সেটা যদি আমরা বের করতে চাই তাহলেও সেই একই রকম, C ইন্টু -4 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.1। তাহলে আমরা এই V1 আর V2 যেটা পেলাম, দুইটাকে পরে যোগ করে দিলেই কিন্তু V টোটাল যেটা সেটা আমরা পেয়ে যাব। এবং এখানে C এর মান কত, C হচ্ছে 9 × 10⁹, বা আমরা এখান থেকে দেখি 1/4πε0, ঠিক আছে? ওকে, সো তাইলে এখান থেকে আমরা কিন্তু হিসাব করে বের করে ফেলতে পারবো যে টোটাল যে বিভবটা সেটা আসলে কত হচ্ছে। সুন্দর। চলো পরের প্রবলেমে চলে যাচ্ছি। কি বললো, যে বর্ণিত চার্জদ্বয়ের জন্য ও এবং পি বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কিনা সেটা যাচাই করে মতামত দাও। দেখো বলছে যে বর্ণিত চার্জদ্বয়ের জন্য ও এবং পি বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কিনা, তাহলে আসলে আগে আমরা দেখি যে ও বিন্দুর তড়িৎ প্রাবল্যটা কত হচ্ছে। প্রথমে আমরা এবার ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করছি। তো ও বিন্দুর তড়িৎ প্রাবল্য কিভাবে আমরা বের করব, ও বিন্দুর তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তড়িৎ প্রাবল্য মানেই কি, বের করতে হয় কিভাবে, আমরা যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে সেখানে মনে মনে একটা +1 কুলম্ব চার্জকে স্থাপন করে দিব। এবার দেখো এই যে +1 কুলম্ব চার্জকে আমরা স্থাপন করলাম, আমাদের এই চার্জের জন্য এই 1 কুলম্ব চার্জটা কোন দিকে বল লাভ করবে বা কত মানের বল লাভ করবে, সেটাই কিন্তু হচ্ছে এই এ চার্জের জন্য ও বিন্দুর তড়িৎ প্রাবল্য। একইভাবে আমরা বি বিন্দুর জন্যও এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে পারবো। তাহলে দুইটা তড়িৎ প্রাবল্য কিন্তু এখানে আসলে একই ডিরেকশন বরাবর কি হবে, দেখো তো এখানে একটা আছে মাইনাস চার্জ, এখানে একটা আছে মাইনাস চার্জ, তো এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, দূরত্ব দুইটা কিন্তু একদম সেম, তাই না? মানে ও এ এবং ও বি এই দুইটা দূরত্ব কিন্তু এটা পরস্পরের সমান দূরত্ব অবস্থান করছে। তাহলে যদি সমান দূরত্ব অবস্থান করে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে কি আমাদের এ বিন্দু, এবং এদের মাঝখানে মাঝখানে একদম ঠিক ও বিন্দুতে আমাদের টোটাল প্রাবল্য কত সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে একটা +1 কুলম্বের চার্জকে বসাবো। আচ্ছা, গুড। এবার দেখো যে এখানে কিন্তু যদি আমরা এ যেই পজিশনটা আছে, এই -4 কুলম্বের যে চার্জটা আছে, -4 মাইক্রোকুলম্বের যে চার্জটা আছে সেটা কি করবে, সেটা হচ্ছে ওকে এই দিক বরাবর আকর্ষণ করবে, তাই না? কারণ প্লাস চার্জকে আকর্ষণ করবে। এবং দেখো এই বি তেও কিন্তু সমপরিমাণ একটা চার্জ আছে, সেটাও কিন্তু একই বলে এটাকে আকর্ষণ করবে। তাহলে এই দুইটা আকর্ষণ কিন্তু বলের মান পরস্পর সমান হবে। কেন? কারণ ই সমান সমান ছিল কি, যে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না?
তো তাহলে এখানে কিউ এর মান দুইটারই সেম, এখানেও কিউ এর মান যা, এখানেও কিউ এর মান তাই, এবং দুইটা থেকে এই ও বিন্দুর যে দূরত্ব সেটাও পরস্পর সেম। তাহলে সি কিউ বাই আর স্কোয়ারের মান যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু অবশ্যই এইখানে দুইটা বলের মানও সমান, এবং তাদের দিকটা যেহেতু বিপরীত তাই ও বিন্দুতে যে প্রাবল্যটা পাওয়া যাবে সেই প্রাবল্যটা হবে কত? 0। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ও বিন্দুর প্রাবল্য হবে 0। ও বিন্দুর প্রাবল্য হবে 0। এগুলো সুন্দর করে খাতায় লিখতে পারবা। প্রাবল্য 0 কিভাবে তুমি লিখবা? তুমি এখানে লিখবা E1 সমান কত বা EA সমান কত, সেটা ডিরেকশন বলে দিবা, এই ডিরেকশন ও এ এর দিকে। তারপরে EB বের করবা, EB এর ডিরেকশন কোন দিকে হবে? OB এর দিকে। তাহলে দুইটা বলের মান যেহেতু সমান এবং তাদের দিক বিপরীত তাই তাদের লব্ধি প্রাবল্য হবে 0। শেষ। আচ্ছা, এবার আসো, আমাদেরকে বলছে কিন্তু ওই যে পি যে বিন্দুটা আছে, পি বিন্দুর উপরে একটা প্রাবল্য বের করতে, অর্থাৎ এইরকম একটা লম্ব সমদ্বিখণ্ডক আছে, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অর্থাৎ এইরকম কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম আমি দিলাম পি। এই পি পয়েন্টে আমাদেরকে বলছে প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করতে। তাহলে দেখো, এই পি পয়েন্টের যে প্রাবল্য সেটা যদি বের করতে চাই তাহলে দেখো এই যে এ পি যেই দূরত্বটা আছে এবং এখান থেকে পি বি যেই দূরত্বটা আছে সেই দূরত্বটা কি দুইটা আলাদা হবে? না, দুইটা আলাদা কিন্তু ভাইয়া পরস্পর একদম সমানে সমান হবে। কেন? কারণ এখানে আমাদের হচ্ছে এইটুকু যেই দূরত্ব ও এ সেটাও ছিল কত? 10। তাহলে এটা হচ্ছে 10 এবং ওপি যেই দূরত্বটা সেটাও কিন্তু 10, ও এও 10, ও পিও 10। তাহলে এখানে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে 10√2। ঠিক আছে, 10√2 মানে a√2 আর কি, বা যাই হোক 10√2 সেন্টিমিটার। এখান থেকে যে দূরত্বটা পাবো এটা হচ্ছে 10√2 সেন্টিমিটার। এই দূরত্বটাও কত হবে? 10√2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ভাই এবার দেখো যে দুইটা দূরত্ব পি কিউ যে দূরত্ব আছে এখানেও পি কিউ সে একই দূরত্ব আছে এবং দুইটা চার্জের মানও পরস্পর সমান, তাহলে এদের দ্বারা যে তড়িৎ প্রাবল্যটা পাবো, দুইটা তড়িৎ প্রাবল্যের মানও কিন্তু কি হবে? সমান সমান হবে। কারণ এই তড়িৎ প্রাবল্য যার উপর নির্ভর করে, তড়িৎ প্রাবল্য ই যেটা সেটা সমান সমান কি ছিল? সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো বস, এখানে কিউ এর মান যা এখানেও কিউ এর মান তাই, এবং তাদের দুইজনের দূরত্বই আসলে একই রকম। তাহলে দুইটা ই এর মানই কিন্তু হবে কি? পরস্পর সমান। কিন্তু দিকটা কি একই হবে? না, দিক যেটা হবে খেয়াল করো, এখানে এই কিউ এ বিন্দুর দিকে এদিকে একটা আকর্ষণ থাকবে এবং বি বিন্দুর দিকে এইদিকে একটা আকর্ষণ থাকবে, এবং দুইটা পরস্পর কি হবে? দুইটার মান পরস্পর হবে একদম সমানে সমান, কারণ এই দৈর্ঘ্য সেম এবং চার্জ দুইটার মানও কিন্তু সেম। তাহলে এখানে আমাদের দুইটার যে ফোর্স সেটা কিন্তু সেম হবে, মানে দুইটা ফোর্সের মান সেম হবে। তাহলে দেখো, আমাদের এইখান থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে তো লব্ধিটা নিশ্চয়ই 0 হবে না, যেটা আমাদের প্রথমবারের জন্য হয়েছিল সেটা কিন্তু এইখানে আমাদের যে টোটাল প্রাবল্য সেটা কিন্তু 0 হবে না, একটা নেট প্রাবল্য থাকবে। তাহলে ভাইয়া সেই নেট প্রাবল্যটা কোন দিক বরাবর থাকছে? এখান থেকে দেখো, এই আমাদের যে নেট প্রাবল্যটা থাকবে সেই নেট প্রাবল্যটা কিন্তু থাকবে একদম মাঝ বরাবর থাকবে, এই দুইটাকে সমদ্বিখণ্ডিত করে থাকবে। ঠিক আছে, দুইটাকে সমদ্বিখণ্ডিত করে থাকবে মানে মাঝ বরাবর চলে যাবে। আচ্ছা, কারণ হচ্ছে দুইটা ভেক্টরের মান যখন সমান হয় তখন লব্ধিটা কি? তাদেরকে সমদ্বিখণ্ডিত করে যায়। তাহলে এই দুইটা ভেক্টরের মান যেহেতু পরস্পর সমান তাহলে এটাকে একদম পুরোপুরি ভাবে সমদ্বিখণ্ডিত করেই কিন্তু যাবে। আচ্ছা, তো এখান থেকে দেখো যে আমাদের এইটা যেহেতু 10 ছিল, এটা ছিল 90 ডিগ্রি, কিন্তু এটা ছিল 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এবং এই বাহু আর এই বাহু যেহেতু পরস্পর সমান, দুইটাই 10 সেন্টিমিটার আমাদের প্রশ্নে বলে দিছিল, তাহলে কিন্তু ভাই এইটাও যদি 45 ডিগ্রি ওইটাও কিন্তু 45 ডিগ্রি হবে, এই দুইটাই কিন্তু 45 ডিগ্রি হবে, তাই না? কারণ হচ্ছে আমাদের 45 45 90 আর এটা একটা 90। তো আমাদের যেহেতু এই বাহু আর এই বাহু পরস্পর সমান ছিল তাই এদের বিপরীত যে কোণগুলা, এদের যে বাহুর বিপরীত যে কোণগুলা সে কোণগুলাও পরস্পর সমান হবে। তো এই কোণ যদি দুই ভাগে ভাগ হয়ে যেতে হয় তাহলে 90 কে দুই ভাগে ভাগ হয়ে যেতে হলে এটা হতে হবে 45 এবং এটাও কি হতে হবে? 45। ঠিক আছে, তাহলে 45 45 এটা কিন্তু 90 এবং এখানেও একইভাবে 45 ডিগ্রি পাবো। তো আমাদের টোটাল এই অ্যাঙ্গেলটা আসলে 90 ডিগ্রি, তো লব্ধিটা এটাকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু নেমে যাবে। তো তাহলে আমরা বলতে পারি যে লব্ধিটার ডিরেকশন হচ্ছে পিও বরাবর এবং লব্ধির মানটা কত সেই মানটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে। ই সমান সমান এই যে ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার এটার সাহায্যে।
ঠিক আছে, এটার সাহায্যে তোমাকে বের করে নিতে হবে ই নেট কত এবং এটা ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, পি ও বরাবর কিন্তু হবে। সো তাহলে দেখো বর্ণিত চার্জ দ্বয়ের জন্য ও এবং পি বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কিনা, না একই হবে না, সেটাই কিন্তু আমরা যাচাই বাছাই করলাম। ওকে, তো চলো পরের টপিকে চলে যাচ্ছি, পরের প্রবলেমে চলে যাচ্ছি। কি বললো এখানে আমাদেরকে বলছে যে এবিসিডি আয়তাকার ক্ষেত্রের বি এবং ডি বিন্দুতে যথাক্রমে দুইটা চার্জ রাখা আছে, একটা হচ্ছে 5 × 10⁻³ কুলম্ব এবং আরেকটা হচ্ছে এত কুলম্ব চার্জ স্থাপন করা হলো। আমাদেরকে বলছে এ বিন্দুতে প্রাবল্য কত হবে। তো খেয়াল করো এইখানে আমরা যদি এইরকম একটা আয়তাকার ক্ষেত্রের কথা চিন্তা করি তাহলে লক্ষ্য করো, এইরকম একটা আয়তাকার ক্ষেত্রের কথা যদি চিন্তা করি তাহলে লক্ষ্য করো এইখানে আমাদের কয়টা জায়গায় চার্জ ছিল, বি আর ডি। এইখানে আমাদের একটা চার্জ ছিল এবং নাকি এইখানে ছিল আমাদের আরেকটা চার্জ। ঠিক আছে, খুব ভালো কথা। যদি বি আর ডি এরকম দুইটা পয়েন্টে দুইটা চার্জ থাকে, এই বি বিন্দু একটা এবং একটা হচ্ছে ডি বিন্দু, হ্যাঁ, তো এই দূরত্বটা বলে দিয়েছে 1 মিটার আর এই দূরত্বটা বলে দিয়েছে 0.8 মিটার। সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এই পয়েন্টের নামগুলো একটু লিখে ফেলি। এই পয়েন্টের নাম একটা দিছে এ এবং এই নামটা দিছে হচ্ছে সি। ঠিক আছে, কি বললো দেখো, দুইটা চার্জ বি আর ডি তে দেওয়া ছিল, ভালো কথা। বলছে এ বিন্দুতে প্রাবল্য কত হবে। তো প্রাবল্য যেখানেই বের করতে বলবে আমরা সেখানেই একটা মনে মনে কি বসাবো, +1 কুলম্বের আধানকে স্থাপন করব। আচ্ছা, এবার দেখো তো বি বিন্দুর যে চার্জটা সেটা আসলে কত হয়। বি বিন্দুতে চার্জ আছে হচ্ছে 5 × 10⁻³ 5 × 10⁻³ কুলম্ব। আচ্ছা, এবং ডি বিন্দুতে চার্জ ছিল হচ্ছে -2.25 -2.25 × 10⁻³ কুলম্ব। ওকে, তো এবার দেখো যে আমাদের এই +1 কুলম্বকে এই 5টা কি করবে, এদিক বরাবর বিকর্ষণ করবে না। হ্যাঁ, এবং এই মাইনাসটাকে এই প্লাসটা কি করবে ভাই, এদিকে আকর্ষণ করবে এবং এই দুইটার যে লব্ধিটা হবে সেই লব্ধি বরাবরই কিন্তু আমাদের নেট ফোর্সটা বা নেট প্রাবল্য যেটা সেই নেট প্রাবল্যটা কাজ করবে। ঠিক আছে, ভেরি গুড। এখন তাহলে দেখো আমরা এখানে ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের E1 এবং এইটা হচ্ছে আমাদের E2, এদের মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ভেরি গুড। তো ভাই দেখো এখানে E1 এর যে ভ্যালুটা আমরা পাবো জাস্ট মানটা বসাবা, কিন্তু মনে আছে বিভব যখন আমরা করতাম তখন কিন্তু CQ/R যখন লিখছি কিউটা কিন্তু প্লাস মাইনাস হিসাব করে তারপরে আমরা এখানে বসাইছি, কিন্তু যখন আমরা হিসাব করব তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ আমরা ডিরেকশনটা কোন দিকে আছে সেটা কিন্তু নিজেরাই এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট এই ভেক্টরগুলোর মান জানলেই কিন্তু আমরা লব্ধিটা বের করতে পারবো। এই ডিরেকশন কোন দিকে হবে সেটা তো আমাদের আকর্ষণ নাকি বিকর্ষণ সেই হিসাব করে আমরা ক্যালকুলেট করছি। তো ভাই দেখো এখান থেকে E1 এর যে ভ্যালুটা আসলো, E1 এর যে ভ্যালুটা আসলো সেটা আসলে কত, এটা হচ্ছে C ইন্টু আমাদের 5 × 10⁻³ ডিভাইডেড বাই 1। ঠিক আছে, এবং E2 কত, E2 হচ্ছে C ইন্টু 2.25 × 10⁻³। আচ্ছা, ডিভাইডেড বাই এইটুকু দূরত্ব কত, 0.8। আচ্ছা, এটা কিন্তু স্কোয়ার হবে কারণ প্রাবল্য যেহেতু বের করছি তাহলে CQ ডিভাইডেড বাই R স্কোয়ার হবে। ভেরি গুড, বুঝলাম। আচ্ছা, এইবার তাহলে দেখো E1 জানো E2 জানো, তাহলে ভাই নেট বের করতে পারবো না আমরা। ই নেট যেটা সেটা সমান সমান কি হবে, স্কোয়ার রুট অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। ঠিক আছে, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। খুব সুন্দর, তাহলে আমরা এ বিন্দুতে প্রাবল্য কত সেটা কিন্তু বের করতে পারলাম। হ্যাঁ, যে আমাদের নেট যে প্রাবল্যটা সেটা এখান থেকে দেখলাম এবং আমাদের হচ্ছে নেট যে প্রাবল্যটা সেটা এখানে দেখলাম এবং লব্ধি যেটা সেটা কিন্তু বের করলাম। এখন একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে একটু মনে রেখো, যেহেতু প্রাবল্য বের করতে বললো ভাইয়া, প্রাবল্য একটা কি রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাবল্য ভেক্টর রাশি বলে মান দিক দুইটাই কিন্তু বের করে দেওয়া উচিত, অবশ্যই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মানটা বের করলাম, দিকটাও কিন্তু মেনশন করে দিতে হবে যে দিকটা কোন দিকে। সাপোজ এই দিক বরাবর লব্ধিটা হলো, তাহলে লব্ধিটা যদি এদিক বরাবর হয় তাহলে আমরা এখানে আসলে কি করতে পারি, সাপোজ এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি অথবা এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি, যে কোনো একটা করলেই হলো, কোনো অসুবিধা নাই। সাপোজ আমি এটাই বের করলাম, এটাই বের করলাম। ঠিক আছে,
থিটা। কারণ এটা কেন করছি, কারণ তুমি বলতে পারবা যে সিডি বাহুর সাথে বা এডি বাহুর সাথে বাইরের দিকে, আয়তক্ষেত্রের বাইরের দিকে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে এই এডি বরাবর, এবার এডি থেকে এত ডিগ্রি কোণে বাইরের দিকে, এভাবে করে চিন্তা করতে পারবা। তো ভাই দেখো ট্যান থিটা সমান সমান কি হচ্ছে, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে গিয়ে E1 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে গিয়ে E2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো থিটার যে মানটা সেটাও কিন্তু বের করে ফেলতে পারবো, যে থিটাটা আসলে কত হবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা কত এটাও বের করে ফেলতে পারবো। জোস। তাহলে গেল। এর পরের প্রশ্নটা খুবই মজার। পরের প্রশ্নে যেটা বলছে সেইটা হলো গিয়ে যে ভাই, যদি আমরা একটা ধাতব তার দিয়ে, যদি আমরা একটা ধাতব তার দিয়ে এই এ বিন্দু এবং সি বিন্দুকে যুক্ত করতাম, যদি আমরা একটা ধাতব তার দিয়ে এই এ বিন্দু এবং সি বিন্দুকে যুক্ত করতাম, তাহলে কোন দিক থেকে কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে গাণিতিকভাবে মতামত দাও। দেখো আমরা কি করলাম, এই পয়েন্টে এসে এই এ বিন্দু আর সি বিন্দুকে একটা ধাতব তার দিয়ে যুক্ত করে দিছি। এখন বলো তো পজিটিভ চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, সবসময় উচ্চ বিভবের জায়গা থেকে নিম্ন বিভবের জায়গার দিকে যাবে। তাহলে আমাদেরকে আসলে বের করতে হবে যে কোন জায়গাটাতে উচ্চ বিভব আছে, কোন জায়গাটাতে নিম্ন বিভব আছে। পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু অগ্রসর হবে, আর নেগেটিভ চার্জ সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় নেগেটিভ চার্জটা কিন্তু ফ্লো করবে। হ্যাঁ, যেমন তুমি ওই যে কারেন্ট ফ্লো এর কথা চিন্তা করো, এই যে ব্যাটারির উচ্চ বিভব থেকে কিন্তু পজিটিভ চার্জ বের হয় আমরা ধরে নেই, তারপরে সেটা নিম্ন বিভবে যায়, আর ইলেকট্রন বা নেগেটিভ চার্জ কি করে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তো এইভাবে করে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদেরকে বিভবটা বের করতে হবে। তো বিভব এট এ সেটা কত হবে, এ বিন্দুর যে বিভবটা সেটা আসলে কি হবে, সেটা হবে ডি এর জন্য এখানে বিভব এবং বি এর জন্য এখানে বিভব। তাহলে সেটা কত হচ্ছে, সি ইন্টু কিউ, সি ইন্টু কিউ। কিউ মানে কত, কিউ মানে হচ্ছে আমাদের এখানে -2 × 2.25 × 10⁻³ মাইনাস সি কিউ ডিভাইডেড বাই আমাদের এই দূরত্বটা কতটুকু, দূরত্বটা হচ্ছে 0.8। আচ্ছা, এটা তো গেল এ বিন্দুর বিভব জাস্ট ডি চার্জের জন্য। যদি আমরা বি চার্জের জন্য এ বিন্দুর বিভবটা বের করতে চাই তাহলে সেটা কত হবে, সেটা হবে সি ইন্টু 5 × 10⁻⁻6 ডিভাইডেড বাই, আচ্ছা এটা কি একটা 3, ও দুইটাই তো 3, সরি দুইটাই তো 3। আচ্ছা, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আমাদের আর কত 1। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভিএ আমরা বের করে ফেললাম। সো একইভাবে আমরা ভিসিটাও বের করতে পারবো। টোটাল ভিসি কত হবে, সি ইন্টু -2.25 × 10⁻³ ডিভাইডেড বাই হবে 1, আর এখানে হবে হচ্ছে প্লাস সি ইন্টু 5 × 10⁻³ ডিভাইডেড বাই 0.8, কারণ এই সি থেকে বি এর দূরত্ব 0.8 আর সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 1 মিটার। তাই আমরা এখানে বিভবটা বের করলাম, এই দুইটা চার্জের জন্য এই পয়েন্টের বিভব বের করলাম, এবং এই পয়েন্টের বিভব বের করলাম এই দুইটা চার্জের জন্য। মূলত বিভবটা বের করতে হয় কি, চারপাশে যতগুলো চার্জ আছে সবগুলো চার্জের জন্যই কিন্তু আমাদেরকে বিভবটা বের করে তারপরে যোগ করতে হয়, সবগুলোর বিভব বের করে যোগ করতে হয়। তো আমরা সেটাই দেখলাম। এখন এখান থেকে তোমাকে হিসাব করে দেখতে হবে যে কোনটার মানটা বড়, ভিএ বড় না ভিসি বড়। যেটার মান বড় হবে মানে ভি টোটাল যেটা বেশি হবে সেইটা থেকেই কিন্তু কম বিভবের জায়গাতে পজিটিভ চার্জটা প্রবাহিত হবে। তাহলে এটাই উত্তর। এ এবং সি কে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক থেকে কোন দিকে ধনাত্মক ভাবে যাবে, যেখানে বিভব বেশি সেখান থেকে কম বিভবের দিকে ধনাত্মক চার্জটা প্রবাহিত হবে। সুন্দর। পরের প্রশ্নে যাচ্ছি। কি বললো দেখো, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্র 1-এ ডাব্লিউ এবং এক্স বিন্দুতে দুটি বিন্দু চার্জ স্থাপিত রয়েছে। গতে বলছে +2 মাইক্রোকুলম চার্জটির উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করো। তো দেখো আমরা এখানে যদি প্রথম ছবিটাতে একটু চিন্তা করি, ডাব্লিউ এবং এক্স দুইটা বিন্দুর কথা বলে দিছে। আমরা দুইটা বিন্দু আগে একটু ড্র করে নেই, যে এইখানে আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে ডব্লিউ, এবং এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে এক্স। ওকে, তো ডব্লিউ আর এক্স এরকম দুইটা পয়েন্ট, এদের মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া আছে, এদের মধ্যবর্তী যেই দূরত্বটা দেওয়া আছে সেই দূরত্বটা কত, এদের মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া আছে সেই দূরত্বটা হচ্ছে 2 মিলিমিটার। এই দূরত্বটা হচ্ছে 2 মিলিমিটার। ভেরি গুড। এখন বললো যে এখানে আমাদের আছে একটা +2 মাইক্রোকুলম্বের চার্জ,
এখানে আছে একটা +2 মাইক্রোকুলম্বের চার্জ, +2 মাইক্রোকুলম্বের চার্জ। ওকে, এবং এই এক্স পয়েন্টে আছে হচ্ছে +4 মাইক্রোকুলম্বের চার্জ, +4 মাইক্রোকুলম্বের চার্জ, +2 মাইক্রোকুলম্ব এবং +4 মাইক্রোকুলম্বের চার্জ। সো ডব্লিউ আর এক্স এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা দেওয়া আছে 2 মিলিমিটার। এখন বলছে যে +2 মাইক্রোকুলম্ব চার্জের উপরে ক্রিয়াশীল বলের মান কত নির্ণয় করো। এখন ভাই আমি ছবি তো দুইটা দেওয়া আছে, তো আসলে কোন ছবির জন্য বের করতে বলছে, এটা একটা কনফিউজিং না? তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নটা একটু পড়ি। ঘতে বলছে ডব্লিউ বিন্দুতে +2 চার্জকে স্থির রেখে চার্জ কুলম্ব চার্জটিকে ওয়াই বিন্দুতে সরানো হলো। চিত্র 1 অবস্থানে এবং চিত্র 2 অবস্থানে চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কিনা। তো যেহেতু 4 কুলম্ব চার্জকে পরে সরানো হয়েছে, শুরুতে কিন্তু এই অবস্থাতেই ছিল, তো এই কারণে আমাদের এই যে +2 কুলম্ব চার্জটির উপর ক্রিয়াশীল বল যেহেতু বের করতে বললো, তাই আমরা এই প্রথম চিত্রের জন্যই যে ভ্যালুটা হবে সেটাই বের করে দেখাবো। এখন তুমি যদি চাও যে না ভাই আমি দুইটার জন্যই বের করে দেখাবো, তাহলে দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্নের ভাষা যেটা বলছে যে হলো প্রথম যে অবস্থাটা ছিল, প্রথম যে কন্ডিশনটা ছিল সেটার জন্যই আমাদের টোটাল ইয়াটা কত হবে, টোটাল ফোর্সটা কত হবে, ক্রিয়াশীল বলটা কত হবে, সেটাই মূলত জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে তো হিসাব করা সহজ, যে আমরা কুলম্বের বল থেকে এখান থেকে হিসাব করতে পারবো। এফ সমান সমান হচ্ছে বায়ু মাধ্যমে যেহেতু আছে 9 × 10⁻9 ইন্টু চার্জ দ্বয়ের গুণফল 2 × 4 × 10⁻6 স্কয়ার ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারলাম যে এই ডাব্লিউ পজিশনে যে +2 কুলম্বের চার্জটা আছে সেটার উপরে টোটাল আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা এই ক্ষেত্রে কত কাজ করছে। যদি আমি পরেরটাও বের করতে চাইতাম, যে চিত্র 2 এর জন্য চার্জটা কত সেটা বের করতে চাইতাম, তাহলে দেখো তখন কিন্তু এক্স বিন্দুতে আর +4 কুলম্বটা নাই, কারণ ডাব্লিউ বিন্দুতে এতকে স্থির রেখে চার্জ কুলম্ব চার্জকে ওয়াই বিন্দুতে সরানো হয়েছে। এইখানে যে চার্জটাকে ছিল সেটাকে আমরা ওয়াই বিন্দুতে সরাইছি। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা হবে, এখানে আমাদের একটা চার্জ স্থির আছে, কিন্তু আরেকটা চার্জ আমরা কি করছি, এখানে আছে হচ্ছে 3 মিলিমিটার এবং এখানে আছে হচ্ছে 2 মিলিমিটার। হ্যাঁ, তো এটা হচ্ছে +2 মাইক্রোকুলম্ব, এটা হচ্ছে +2 মাইক্রোকুলম্ব আছে, এবং এখানে আছে কত, এখানে আছে হচ্ছে +4 মাইক্রোকুলম্ব। ওকে, তো তাহলে এই দুইটার মধ্যে আমাদের বিকর্ষণ বল কত সেটাই আসলে বের করতে হবে। হ্যাঁ, এই +4 এবং +2 এই দুইটার মধ্যে বিকর্ষণ বল কত সেটাই হচ্ছে বের করা লাগবে। তাহলে দেখো এটা আমরা কেমনে বের করব, এইটুকু জানি 2, এটুকু জানি 3, তাহলে বস এইটা কত, এইটা কত, এটা হচ্ছে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে 3 3 9, 2 2 4, 9 আর 4 13, তার মানে √13। এইটুকু দূরত্ব হচ্ছে √13। এই +4 এবং এই +2 এর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে √13। ওকে, তো তাহলে এখান থেকে আসছে F সমান সমান 9 × 10⁻9 ইন্টু, এখান থেকে কি আসে, এখান থেকে আসছে দুইটা চার্জের মান, অর্থাৎ 2 × 4 × 10⁻6 স্কয়ার ডিভাইডেড বাই √13 স্কয়ার, তার মানে এখানে আসছে শুধু 13। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা টোটাল যে চার্জের মানে দুইটা ক্রিয়াশীল বল, 2 কুলম্ব চার্জের উপরে যে ক্রিয়াশীল বল সেটা কিন্তু আমরা বের করতে পারলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যেটা, যে আমরা 2 কুলম্ব চার্জের উপর টোটাল আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা বের করতে পারলাম। এই ক্ষেত্রে তোমার ডিরেকশনটাও তুমি দেখাই দিতে পারো যে এটা হচ্ছে ওই রেখা বরাবর, এই ক্ষেত্রে যে WX রেখা বরাবর বাইরের দিকে কাজ করবে। আর এই ক্ষেত্রেও তুমি এখানে আসলে যখন ব্যাখ্যা করছো, তখন তুমি এই পয়েন্টটাকে একটা নাম দিয়ে দিলা, এই পয়েন্টটার নাম ধরো বললাম আমি A, এই পয়েন্টটার নাম বললাম B, তাহলে বলতে পারো AB রেখা বরাবর বাইরের দিকে কাজ করছে। ঠিক আছে, বা এখান থেকে আসলে তুমি এইটুকুকে একটু এক্সটেন্ড করে তারপরে এই অ্যাঙ্গেলটা কত সেটাও বলতে পারো। আমার মতে এরকম টাইপের প্রবলেম আসলে ছবি দিয়ে তুমি এখানে পয়েন্ট ABCD দিয়ে ব্যাখ্যা করে তারপরে করলেই ভালো। ঠিক আছে, যে লব্ধির ডিরেকশনটা কোন দিক বরাবর আসলো, লব্ধি তো এখানে আসলে বলা যায়, সমস্যা নাই, একটা বলে যেহেতু কাজ করছে অসুবিধা নাই। ওকে, তো পরের প্রবলেমে যাচ্ছি, চলো। পরের প্রবলেমে যেটা বললো, মানে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে যেটা বললো সেটা কি, ঘ নাম্বারে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে ডব্লিউ বিন্দুতে +2 মাইক্রোকুলম্ব চার্জকে স্থির রেখে +4 মাইক্রোকুলম্ব চার্জটিকে ওয়াই বিন্দুতে সরানো হলো।
চিত্র 1 অবস্থানে এবং চিত্র 2 অবস্থানে প্লাস 4 কুলম্ব চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কিনা। খেয়াল করো, যখন আমরা এখানে এই পয়েন্টে একটা কত রাখছি, +2 মাইক্রোকুলম্বের একটা চার্জ রাখছি, +2 মাইক্রোকুলম্বের একটা চার্জ এখানে আমরা রাখছি, এবং আমরা এটাকে স্থির রেখে +4 মাইক্রোকুলম্বের চার্জটা আগে ছিল এইখানে, তারপরে সেটাকে আমরা নিয়ে গেলাম কোথায়, সেটাকে আমরা নিয়ে গেছি হচ্ছে 3 মিলিমিটার দূরত্বে। চার্জটিকে ওয়াই বিন্দুতে আমরা সরাইছি, এই যে এই বিন্দুতে আমরা হচ্ছে গিয়ে সরাইছি। তাহলে কি হলো, ডাব্লিউ বিন্দুতে +2 মাইক্রোকুলম্ব চার্জকে স্থির রেখে আমরা +4 মাইক্রোকুলম্ব চার্জটিকে ওয়াই বিন্দুতে সরালাম। চিত্র 1 অবস্থানে এবং চিত্র 2 অবস্থানে +4 মাইক্রোকুলম্ব চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কিনা। দেখো এখানে আমাকে আসলে যেটা বের করতে হবে যে পুরাটা সিস্টেমের আসলে বিভবের পরিবর্তনটা কত হচ্ছে, অর্থাৎ এই +4 মাইক্রোকুলম্ব চার্জটার তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কিনা বা কতটুকু হবে। যখন ওই +4 কুলম্বের চার্জটা এই বিন্দুতে ছিল, ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স বিন্দু আর এটা হচ্ছে আমাদের ওয়াই বিন্দু, +4 মাইক্রোকুলম্বের চার্জটা যখন এই বিন্দুতে ছিল তখন তার তড়িৎ বিভবটা কত ছিল বলতো। আগে আমরা দেখি এই +2 মাইক্রোকুলম্বের জন্য এই বিন্দুর তড়িৎ বিভব কত। এই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে CQ ডিভাইডেড বাই R না। হ্যাঁ, তো আমাদের CQ কত, C মানে হচ্ছে 9 × 10⁻⁹, এবং Q মানে কত, Q মানে হচ্ছে 2 × 10⁻⁻6 ডিভাইডেড বাই R মানে কত, R মানে হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 × 10⁻⁻3। হ্যাঁ, এইটা কি গেল, এটা হচ্ছে আমাদের এই +2 মাইক্রোকুলম্ব চার্জের জন্য এই 2 মিলিমিটার দূরত্বে কোনো একটা বিন্দুর বিভব গেল। এখন দেখো এটা যদি আমি V1 বলি তাহলে, বা Vx বলি, x বিন্দুর বিভব এটা, y বিন্দুর বিভবটাও কি আমরা বের করতে পারবো এই CQ/RY দিয়ে, এটা হচ্ছে Rx ধরলাম, আর এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এটাকে আমি RY বলছি। তাহলে CQ/R যদি হয় 9 × 10⁻⁹ ইন্টু Q এর মান কত, 2 × 10⁻⁻6 কুলম্ব ডিভাইডেড বাই RY মানে কত দেখছিলাম, এটা ছিল 2 মিলিমিটার, এটা ছিল 3 মিলিমিটার, 2 × 2 = 4, 3 × 3 = 9, 9 × 4 = 13, √13, তার মানে এই জায়গাতে থাকবে হচ্ছে √13। √13 মিলিমিটার যেহেতু 10⁻³ এখানে কিন্তু আবার চলে আসবে। তাহলে এটা হচ্ছে গেল Vy, তাহলে এটা হচ্ছে Vx, এই পয়েন্টটা, এই পয়েন্টে আমরা বিভবটা পেলাম Vy। তাহলে দেখো এটা কার জন্য, এটা হচ্ছে এই 2 কুলম্ব চার্জ যেটাকে আমরা স্থির রেখেছিলাম, এই 2 মাইক্রোকুলম্ব চার্জের জন্য x বিন্দুর বিভব এইটা এবং y বিন্দুর বিভব এইটা। এখন দেখো আমরা যদি ওই 4 মাইক্রোকুলম্ব চার্জকে x থেকে y বিন্দুতে নিয়ে যাই তাহলে আমাদের টোটাল যে পরিমাণ কাজ করতে হবে সে চার্জ সমান কত, W = Q × ΔV। তাহলে দেখো Q এর মান কত, Q হচ্ছে 4 × 10⁻⁻6, অর্থাৎ 4 মাইক্রোকুলম্ব যেটা সেটা 4 × 10⁻⁻6 ইন্টু ডেল্টা ভি মানে কত, ডেল্টা ভি মানে হচ্ছে আমাদের এখানে দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল সব সময়, তাহলে এখান থেকে Vy - Vx এইটা আমরা হিসাব করে দেখব যে আমাদের ওই কৃতকাজ কত হয়, এবং কৃতকাজ যত হবে সেটাই হচ্ছে ওই 4 মাইক্রোকুলম্ব চার্জটার তড়িৎ বিভবের পরিবর্তন। ঠিক আছে, 4 মাইক্রোকুলম্ব চার্জটার তড়িৎ বিভবের পরিবর্তনই কিন্তু এটা হবে। ওকে, চলুন পরের প্রবলেমে যাই। কি বললো, দুটি ক্ষুদ্র গোলক A এবং B তে যথাক্রমে +9 কুলম্ব এবং 16 কুলম্ব চার্জ প্রদান করা হলো। তার মানে এটা হচ্ছে A বিন্দু, এই বিন্দুটা আমাদের A বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে B বিন্দু। এখানে একটাতে +9 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে আর একটাতে +16 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে। গোলক দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.28 মিটার, দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.28 মিটার। এখন বললো A এর উপরে B এর বল কত, A চার্জের উপরে B চার্জের বল কত। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে এখানে একটার উপর আরেকটার বল, দুইটা বলই কিন্তু পরস্পর সমান, কারণ F = কি হবে, F = ওই যে 9 × 10⁻⁹, প্রত্যেকের উপরে তো একই পরিমাণ বল কাজ করবে, ইন্টু চার্জ দ্বয়ের গুণফল। তো চার্জ দ্বয় কত কত, একটা হচ্ছে 9 এবং আরেকটা হচ্ছে 16, চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই মধ্যবর্তী যেই দূরত্ব সেটা হচ্ছে 0.28 স্কয়ার, এটা হচ্ছে এর উপরে বি এর বল। এখন কি বললো,
উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে চার্জটা কোনো বল অনুভব করবে কিনা। ওমা, উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে চার্জটা কোনো বল অনুভব করবে কিনা, দেখা যাক। 0.12 মিটার দূরত্বে আছে। তাহলে আমরা চলো আগে এফ এ বের করি। এফ এ কত, মানে সি কুলম্বে যে আমরা 1 কুলম্ব চার্জকে রাখলাম সেটার জন্য এ বিন্দুর মানে এই বিন্দুতে যে চার্জটা আছে সেটা ওকে কি বলে বিকর্ষণ করবে। তাহলে 9 × 10⁹ ইন্টু আমাদের চার্জ দুইটা কত 9 × 1 ডিভাইডেড বাই দূরত্ব কত 0.12 এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটা এফ এ পাবো এবং ওই এফ বি সমান কত হবে, দেখো 28 থেকে 12 বাদ দিলে কত হয়, 28 থেকে 12 বাদ দিলে হয় 16। তার মানে এটা হচ্ছে 0.16 স্কয়ার হবে নিচে, আর উপরে হবে 9 × 10⁹ ইন্টু 16 × 1 ইন্টু 16 × 1। ঠিক আছে, তাহলে বস এখান থেকে আমাদেরকে হিসাব করে আসলে দেখতে হবে যে কাহিনী কি হচ্ছে। আমরা একটু দেখি, 9/0.12 স্কয়ারের ভ্যালু আসে 625, আর এখান থেকে এটা কত আসে 16/0.16 স্কয়ার এর ভ্যালু আসে আর জাস্ট 625। তার মানে হচ্ছে যে দুইটা বল পরস্পর সমান হওয়ায় নেট ফোর্স হবে 0। নেট ফোর্স যেটা হবে, নেট ফোর্স আমরা যেটা পাবো সেটা কি পাবো, সেটা পাবো হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, সহজ অঙ্ক। পরেরটাতে যাচ্ছি, কি বললো দেখো, 1 মিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের এবিসি যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দুতে এতগুলা চার্জ রাখা আছে। কি বললো, 1 মিটার বাহু, 1 মিটার বাহু, এর দৈর্ঘ্য 1 মিটার, এর দৈর্ঘ্য 1 মিটার, এরও দৈর্ঘ্য 1 মিটার করে। আচ্ছা, এইখানে আমাদেরকে বললো যে প্রতিটা বিন্দু এ বি সি ডি, আমরা একটু মার্ক করে, ও এখানে দেওয়া আছে এ বি সি ডি। আচ্ছা, এই 4টা বিন্দুতে এ বিন্দুতে চার্জ আছে +2 কুলম্ব, এখানে চার্জ আছে 2 কুলম্ব, বি বিন্দুতে চার্জ আছে -2 কুলম্ব, আচ্ছা, সি বিন্দুতে চার্জ আছে 2 কুলম্ব, আচ্ছা, এবং ডি বিন্দুতে কোনো চার্জ নাই, বলছে ডি বিন্দুতে বিভব নির্ণয় করতে। তাহলে ভাই সহজ জিনিস, দেখো বিভব থেকে কতগুলো প্রশ্ন আসতেছে বোর্ডে, বিভবের তার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ডি বিন্দুর বিভব যেটা সেটা হচ্ছে এ বিন্দুর জন্য যা হবে তাই, বি বিন্দুর জন্য একটা বিভব পাবো, সি বিন্দুর জন্য একটা বিভব পাবো। এ বিন্দুর জন্য বিভব কি হবে, সি কে আমি কমন নিয়ে নিলাম এই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ভি এ দেখো 2/1, 2 ডিভাইডেড বাই 1 মানে CQ/R করলাম। তারপরে আসলাম হচ্ছে আমাদের বিসি এর কথা যদি দেখি তাহলে আসছে কত, তাহলে আসছে হচ্ছে 2/1, 2/1, 2/1 এবং এখানে কত আসছে -2 ডিভাইডেড বাই, দেখো এখান থেকে বিডি যেই দূরত্বটুকু আছে সেটা কত, বিডি যেই দূরত্বটুকু আছে সেটা আসলে কত, সেটা হচ্ছে √1² + 1², তার মানে √2, তার মানে হচ্ছে √2। তো এখান থেকে এই ভ্যালুটা আসতেছে √2। ঠিক আছে, মানে জাস্ট কি করলাম CQ/R। ঠিক আছে, CQ ডিভাইডেড বাই R। তো এই যে ডি পয়েন্টটা আছে, সেই ডি পয়েন্টে 3টা চার্জের জন্যই এই ডি পয়েন্টে টোটাল বিভব কত সেটাই কিন্তু আমরা আসলে বের করলাম, যে এ বিন্দুর জন্য বিভবটা এখানে কত হচ্ছে, বি এর জন্য কত হচ্ছে, সি এর জন্য কত হচ্ছে। মেইন এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা আসলে একটাই, যে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা কত, a √2, তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে √2, তাহলে √2, 2/√2, সিম্পল। তাহলে আশা করি এটা ডি বিন্দুটা বের করতে পারবে। এবার বলছে ডি বিন্দুতে প্রাবল্য বের করে এর দিক বিশ্লেষণ করো। আচ্ছা, দেখো প্রাবল্য যদি বের করতে হয় এটা আসলে একবারে করে ফেলা যায়। দেখো প্রাবল্যটা কেমনে বের করব, দেখো এটা একটা বর্গক্ষেত্র, ভেরি গুড। এই বর্গক্ষেত্রের জন্য এদিক বরাবর আমরা একটা প্রাবল্য পাবো। এ বিন্দু যেহেতু পজিটিভ চার্জ, সবসময় কি বলছিলাম, যে পয়েন্টে প্রাবল্য বের করতে হবে সেখানে একটা +1 কুলম্বের চার্জকে আমরা স্থাপন করব। তাহলে ভাইয়া এইখানে আমরা ডি বিন্দুতে কিন্তু +1 কুলম্বের চার্জকে স্থাপন করছি। তো এটা হচ্ছে এ বিন্দু দ্বারা বা এ বিন্দুতে যেই চার্জটা আছে সেই চার্জ দ্বারা যে বিকর্ষণ বলটা সেটা হচ্ছে ইএ। গুড। এবার দেখো এইখানেও একটা পজিটিভ চার্জ ছিল, তো এই বিন্দুতে থাকা চার্জের জন্য আমরা যে প্রাবল্যটা পাবো সেটা একদম 90 ডিগ্রি বরাবর কাজ করবে। আচ্ছা, এবং এখানে আছে মাইনাস চার্জ, তাহলে মাইনাসটার জন্য কিন্তু আমাদের এখানে 1 কুলম্ব চার্জকে সেটা আবার আকর্ষণ করবে, আকর্ষণ করবে। তাহলে আমরা নেট যে বলটা বের করব সেটা আসলে এই 3টার লব্ধি হিসাব করতে হবে আমাকে, তাহলে আমাদের প্রাবল্যটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আগে চলো, যেহেতু বলছে প্রাবল্য বের করো এবং এর দিক বিশ্লেষণ করো, তো একদম শুরুতে ভাই দেখো তো
এই যে ই এ, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো ভাই বলো তো, এই যে এ বিন্দু যেটা আছে, সেই এ বিন্দুর জন্য এই পয়েন্টে যে প্রাবল্যটা আমরা পাবো, সেই প্রাবল্যের ডিরেকশন হবে ই এ, এদিক বরাবর। আচ্ছা, এবং দেখো তো এই সি পয়েন্টে, সি যে বিন্দুটা আছে, সেই সি বিন্দুর জন্য আমরা এই পয়েন্টে যে প্রাবল্যটা পাবো, সেটা আসলে ই সি হবে ধরলাম। সেটা কি হবে? সেটা হবে ই সি। এখন ভাই বলো তো, এই যে ই এ এবং এই যে ই সি, এই দুইটা কি পরস্পর একদম সমান না? ই এ এবং ই সি এই দুইটা কি পরস্পর পরস্পরের একদম সমান। কারণ কি? কারণ এই দুইটা চার্জের মান সমান ছিল, 2 কুলম্ব 2 কুলম্ব ছিল, এবং এই 2 কুলম্ব থেকে এইটুকুর যে দূরত্ব, এই 2 কুলম্ব থেকে এইটুকুর দূরত্বও সেম। তাহলে ই এ আর ই সি কিন্তু পরস্পর পরস্পরের সমান। এখন আমার বলো তো, লব্ধিটা তাইলে কোন দিক বরাবর হবে ভাই? লব্ধিটা হবে এদের ঠিক মাঝখান বরাবর, তার মানে ঠিক 45 ডিগ্রি বরাবর হবে। আচ্ছা, এবং বলতো, এই যে এই ডি পয়েন্ট থেকে বি পয়েন্টের যে কর্ণটা, সেটাও কি আসলে আমাদের 45 ডিগ্রি কোণে থাকবে না? 45 ডিগ্রি কোণে থাকবে, কারণ বর্গের কর্ণ কি করে? সমদ্বিখণ্ডিত করে দুইটা বাহুর মধ্যবর্তী কোণকে। আচ্ছা, তাহলে দেখো, এইটার যে ডিরেকশন এবং এইটার যে ডিরেকশন, দুইটা একদম একে অপরের সাথে কেমন হবে? ঠিক বিপরীত হবে। একে অপরের সাথে ঠিক কেমন হবে? বিপরীত হবে। যে এই পয়েন্ট থেকে এইদিকে যে আর যে বলটা কাজ করছে, এই দুইজনের জন্য যে লব্ধিটা কাজ করছে, সেটার যে ডিরেকশন, এবং এই বি পয়েন্টের জন্য এখানে যে প্রাবল্যটা কাজ করছে, সেটার যে ডিরেকশন, দুইটার দিক কিন্তু একই দিকে হবে। আচ্ছা, এখন আসো মান নিয়ে কাজ করি। এইটার মানটা কত হবে? খেয়াল করো, এটার যে মানটা হবে, সেটা হবে হচ্ছে এই দুইটা মানের আমাদের এই যে ই এ স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার, ই এ স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার, দুইটার মানই যেহেতু সমান, তার মানে আসবে হচ্ছে ই√2। ই√2 এটার মান আসছে কত? ই√2, যেখানে ই মানে কত? ই সমান সমান হচ্ছে ই এ এবং ই সি এর সমান। আচ্ছা, এবং দেখো বি পয়েন্টের জন্য যে তীব্রতাটা আমরা পাবো, সেটা কত হবে? সি ইন্টু টু ডিভাইডেড বাই, আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 1 মিটার করে, তাহলে এখানে হয়ে যাবে √2 ই এ বাই আর স্কোয়ার, তো এটা হয়ে যাবে √2 স্কোয়ার। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, সেটা হলো শুধু সি আসছে। এইদিকে যে ভ্যালুটা আসছে, সেটা আসতেছে শুধু সি। আর এখন ই এ বা ই এর এইগুলার ভ্যালুগুলা কত? এদিকে তো আসলো ই√2, আর এদিক বরাবর আমরা ভ্যালুটা পেলাম সি, কিন্তু ই এর মানটা কত সেটা একটু আমরা দেখতে চাই। যে এই এ পয়েন্টের জন্য আমাদের এখানে যে প্রাবল্যটা পাওয়া যাবে, সেই প্রাবল্যটা আসলে কত হচ্ছে? সেটা হলো সি ইন্টু 9 × 10⁻⁹, সরি, সি ইন্টু 2 ডিভাইডেড বাই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমাদের 1 মিটার করে 1 স্কোয়ার, তাহলে 2c হচ্ছে আমাদের ই এর মান। তাহলে ই√2 মানে কত? ই√2 মানে হচ্ছে এইদিকে ই মানে হলো 2c, তাহলে এখান থেকে আসছে 2√2c, 2√2c। ঠিক আছে, তাহলে একদিকে গেল 2√2c, আর একদিকে গেল শুধু c, তাহলে আমাদের নেট যেটা পাওয়া যাচ্ছে, সেটা হলো 2√2c মাইনাস c। ঠিক আছে, বা c ইন্টু 2√2 মাইনাস 1, ই নেট যেটা পাচ্ছি। দেখো, এগুলা কিন্তু তোমাকে আসলে নিজে হাতে করতে হবে ভাই। এগুলা যদি তুমি মনে করো যে ভাইয়া যেভাবে করায় দিচ্ছে এভাবে করে আমি মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু হবে না। তোমাকে আগে এই সিকিউ গুলা করানোই হচ্ছে, প্রত্যেকটা সিকিউ যাতে করে তুমি আগে বুঝো, বুঝার পরে তুমি ফরম্যাটে বসায় সুন্দর ম্যাথ করে আসতে পারবা। কিন্তু যদি নাই বুঝো, তাহলে কিন্তু আগাতে পারবা না। তো এই জন্য আগে বুঝে যাও যে প্রত্যেকটা আসলে কিভাবে করে চিন্তা ভাবনা করা হচ্ছে। তোমার যদি এই টেকনিকটা কঠিন লাগে, তাহলে আমরা অনেকগুলা বলের জন্য যে লব্ধি নির্ণয় করা শিখছিলাম, সেটা করে করতে পারো। বা একদম সিম্পল, প্রথমে এই দুইটার জন্য তুমি আগে একটা লব্ধি বের করো, তারপর নতুন লব্ধিটার সাথে ওই সি বরাবর যে লব্ধিটা আছে বা বি বরাবর যে লব্ধিটা আছে, সেটার একটা লব্ধি করো। তাহলে টোটাল আমরা কিন্তু 3টা বলের লব্ধি কত সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, 3টা বলের লব্ধি কত বের করে ফেলতে পারবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো পরের প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, এটা তো আমরা বের করলাম। ওকে, এটা ঠিক আছে, যদি আমার হিসাব সব ঠিক ঠিক থাকে তাহলে ঠিক আছে। নিচের চিত্রে চার্জদ্বয় শূন্য মাধ্যমে স্থাপন করা আছে। চার্জদ্বয়ের সংযোজক রেখার ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তো দূরত্ব যেহেতু আমরা জানি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 1 মিটার ছিল, তাহলে এই মাঝখানের দূরত্ব হচ্ছে 0.5 মিটার, এইটুকুর দূরত্ব হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এখন দেখো যে এই এ বিন্দুর জন্য যে প্রাবল্য, আমাদের তো যেহেতু বলছে প্রাবল্য বের করতে, তাহলে আমরা এখানে +1 কুলম্বের চার্জকে স্থাপন করব। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের ই এ যেটা হবে,
প্রাবল্য যেটা হবে সেটা হচ্ছে 20 ইন্টু সি ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার, এবং ইবি যেটা হবে সেটা আসলে কত হবে, সেটা হবে 40 সি ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে প্লাস আছে, এখানে +1 কুলম্ব বসাবো, প্লাস প্লাসকে বিকর্ষণ করে যেদিকে ঠেলবে, এই মাইনাসটাও কিন্তু এখানকার প্লাস চার্জকে আকর্ষণ করে একই দিকে ঠেলবে। অর্থাৎ আমাদের এই দুইটা প্রাবল্য কিন্তু যোগ হয়ে যাবে। তার মানে ই নেট যেটা সেটা হবে হচ্ছে ই এ প্লাস ইবি, এই দুইটা যোগ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর কি বললো, চার্জদ্বয় সংযোজক রেখার উপরস্থ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভব উভয়ই শূন্য হওয়া সম্ভব কি না। দেখো, এটার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, যে কি কি দেওয়া আছে প্রশ্নে, এখানে আমাদেরকে দুইটা দূরত্বের কথা বলে, দুইটা চার্জের কথা বলে দিছে, এবং বলে দিল যে এই দুইটা চার্জের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার, আর এই চার্জের মান হচ্ছে 20 মাইক্রোকুলম, এই চার্জের মান হচ্ছে -40 মাইক্রোকুলম। ভেরি গুড। এখন বলছে যে যেখানে প্রাবল্য এবং বিভব দুইটা কি আসলে একই সাথে শূন্য হবে এরকম কোনো পজিশন কি আসলে আছে কিনা সেটাই আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখা যাক। আমরা আগে একটু দেখি যে কোন জায়গাতে বিভবটা শূন্য হবে। অবশ্য বিভব শূন্য না, আগে চলো আমরা বের করি কোন জায়গাতে প্রাবল্য শূন্য হবে। তো যেখানে প্রাবল্য শূন্য সেই জায়গাটাতে, কারণ প্রাবল্য শূন্য তো পুরো রাস্তার মধ্যে একটা জায়গাতেই আছে, প্রাবল্য শূন্য কিন্তু পুরা লাইনের মধ্যে একটা জায়গাতে আছে। তাহলে প্রাবল্য শূন্য যেখানে আছে সেখানে যদি আমরা দেখি বিভব শূন্য তাহলে তো হয়েই গেল, আর যদি দেখি না বিভব শূন্য না তাহলে কিন্তু কাহিনী আর হবে না, মানে ওই দুইটা একসাথে পাওয়া সম্ভব না। তাহলে প্রাবল্য কোথায় শূন্য হবে খেয়াল করো, আমরা যদি যে কোনো পয়েন্টে প্রাবল্য বের করতে চাই আমাদের কিন্তু এইখানে মাঝখানে কোনো পয়েন্টে প্রাবল্য শূন্য হবে না। কারণ এখানে যদি চিন্তা করো, এই জায়গায় যদি +1 কুলম্ব চার্জকে বসাই তাহলে এই প্লাস এই প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, এবং এই মাইনাস এই প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এটা করবে বিকর্ষণ, এটা করবে আকর্ষণ, তাহলে তো ভাই দুইটা এটা হইল না, তাই না? এখানে তো আমাদের কোনো ইয়া হবে না। এখানে হচ্ছে মাঝখানে কখনোই প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না। তো আমরা কি জানি প্রাবল্য শূন্য হয় কোন দিকে, ছোট চার্জের কাছে শূন্য হয়। তো আমরা ধরে নিলাম এখান থেকে এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হয়েছে। তো যদি প্রাবল্য এরকম একটা পয়েন্টে শূন্য হয় তাহলে এক্স এর মানটা কত হবে সেটাকে বের করি। সেটা হচ্ছে 20 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান সমান 40 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর উপর স্কোয়ার সমান সমান 2, 40 বাই 20 2। আচ্ছা, তাহলে কত আসছে 1 বাই এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে √2। তো এখান থেকে আসে 1 বাই এক্স সমান সমান হচ্ছে √2 মাইনাস 1। সুতরাং এক্স এর যে ভ্যালু সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1। এই হচ্ছে আমাদের এক্স এর দূরত্ব। তার মানে এতখানি দূরত্বে আমাদের প্রাবল্যটা শূন্য হবে। এখন তাহলে আমাকে দেখাতে হবে যদি এরকম পয়েন্টে প্রাবল্য শূন্য হয়, যদি এরকম পয়েন্টে প্রাবল্য শূন্য হয় তাহলে এই পয়েন্টে কি বিভব শূন্য কিনা। তাহলে বিভব যদি, এটা গ ছিল, ঘ আমরা এখানে করছি, তাহলে বিভব শূন্য হবে কিনা। তাহলে ভি টোটাল সেটার সমান সমান হচ্ছে এ বিন্দুর জন্য বিভব আর বি বিন্দুর জন্য বিভব। তাহলে দেখো এই পয়েন্টের বিভবটা কত হবে, সি যদি কমন নেওয়া হয় তাহলে 20 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কিন্তু মাইক্রোকুলম টুলম ছিল, যদি মাইক্রো কাটাকাটি হয়ে গেছে সমস্যা নাই, সি কিউ বাই আর, তার মানে সি কিউ ডিভাইডেড বাই এক্স, এবং মাইনাস হচ্ছে 40 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। তো আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কি জিরো কিনা। যদি জিরো হয় তাহলে তো হয়ে গেল, আর যদি জিরো না হয় তাহলে কিন্তু আসলে কোনো জায়গাতেই শূন্য হওয়াটা সম্ভব না। এই এক্স দূরত্বে কিন্তু প্রাবল্য শূন্য। এখন দেখতে হবে যে এটা কি আসলে শূন্য কিনা। যদি শূন্য না হয় তাহলে কিন্তু লাভ নাই। তো আসলে দেখো √2 মাইনাস 1, 1 বাই অ্যান্সার, এগুলো আর করে দেওয়াটা আসলে বোকামি। আমরা তো এটা 8.28, আচ্ছা ওকে, 1 বাই √2 মাইনাস 1, তারপরে হচ্ছে 40 বাই অ্যান্সার, না এটা হচ্ছে জিরো হচ্ছে না, টোটাল ভি যেটা সেটা জিরো পাওয়া যাচ্ছে না। তার মানে যে আমাদের এরকম কোনো পয়েন্টই সম্ভব না যেখানে হচ্ছে আমাদের প্রাবল্যটা, মানে বিভবটা এবং প্রাবল্য দুইটা একত্রে শূন্য হবে। আচ্ছা, বিভব কি কোনো জায়গায় শূন্য হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। বিভব তো আমাদের যদি শূন্য হতে হয়
তাহলে কি হতে হবে? ওই 20 ডিভাইডেড বাই যে দূরত্ব, এবং মানে আমাদের বিভব শূন্য হতে হলে কি হতে হবে? এইটা যদি হয় +20 মাইক্রোকুলম এবং এখানে আছে হচ্ছে -40 মাইক্রোকুলম, তাহলে বুঝতেই পারছো যে আমাদের মাঝামাঝি একটা বিন্দু আর থাকা সম্ভব, যেখানে হচ্ছে এই যে x মানে 20 ডিভাইডেড বাই x সমান সমান বা -40 ডিভাইডেড বাই 1 - x সমান সমান হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কিন্তু তোমার বের করে ফেলতে পারবো x এর মানটা কত হলে আমাদের বিভবটা শূন্য হচ্ছে। কেন এটা মাঝামাঝি আমরা করলাম? এটা আসলে এরকম কোনো মাঝখানের পয়েন্টেও কিন্তু হতে পারে। মানে মেইন আইডিয়াটা হচ্ছে এমন একটা দূরত্ব হতে হবে যাতে করে এই পয়েন্টের যে মানে এই চার্জের জন্য এই পয়েন্টের বিভব আর এই চার্জের জন্য এই পয়েন্টের বিভব দুইটা শূন্য, মানে দুইটার যোগফল শূন্য, দুইটা পরস্পর বিভবটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। ওকে, সো আশা করি বুঝছো যে বিভব আসলে অনেকগুলো পয়েন্টে কিন্তু জিরো হতে পারে, কিন্তু প্রাবল্যটা জিরো হওয়ার জন্য আমাদেরকে কিন্তু ওই যে একটা ওই লাইনের উপরেই কোনো একটা পয়েন্টে প্রাবল্য শূন্য পাইতে হবে। কারণ তুমি চিন্তা করে দেখো, আমরা কিন্তু এই লাইন ছাড়া অন্য কোনো পয়েন্টে প্রাবল্য কিন্তু জিরো পাবো না কখনো। কারণ এই প্লাস, সেই প্লাসটা ওকে যদি বিকর্ষণ করে, মাইনাসটাকে আকর্ষণ করবে, তো আলটিমেটলি একটা লব্ধি থেকেই যাবে, প্রাবল্য জিরো পাওয়া যাবে না এই দাগের বাইরে। ঠিক আছে, মানে এই দাগের অন্য কোনো সাইডে আর কি। আচ্ছা, গেল। পরের পয়েন্টে যাচ্ছি, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো এখানে? এখানে বলছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণে আমরা 10 কুলম মানের চার্জ স্থাপন করা হয়েছে এবং ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার করে। ঠিক আছে, প্রতি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার করে। তাহলে আমরা আগে একটা ত্রিভুজ এঁকে ফেলি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণে 10 কুলম মানের চার্জ আছে। আচ্ছা, উপরোক্ত চিত্রের আলোকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E নির্ণয় করো। অর্থাৎ দেখো, এইখানে আমাদের প্রত্যেক কোণে 10 কুলম চার্জ রাখা, এখানে একটা 10 কুলম চার্জ রাখা, এখানে একটা 10 কুলম চার্জ রাখা। এখন তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা ই বের করতে বললো, সেই ই এর আমাদের এই পয়েন্টের প্রাবল্যটা আসলে বের করতে বলছে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 6 মিটার করে, এটা 6, এটা 6, এটাও 6, তাহলে আমাদের কিন্তু এখানে দুইটাই যেহেতু +10 কুলম মান, এটা হচ্ছে +10, এটাও হচ্ছে +10। ওকে, সো দুইটাই যেহেতু +10 কুলম্বের চার্জ আছে এখানে, তাহলে এই +10 কুলম্ব এখানে কি করবে? এটা হচ্ছে বিকর্ষণ করবে, এবং এই +10 কুলম্ব কিন্তু এই দিক বরাবর একটা বিকর্ষণ করবে। ঠিক আছে, আচ্ছা, তিনটাই তো প্রত্যেক কোনো 10 কুলম্ব মানের চার্জ রাখা আছে, তো তাইলে আবার এরকম প্রাবল্য কেন দেখাইলো জানি না। এখানে তো +10 কুলম্বই যদি হয় তাহলে তো এরকমই হবে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। +10 কুলম্বই যদি সব হয়, তাহলে কিন্তু এই পয়েন্টের কি বলছে দেখো, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ই নির্ণয় করতে বলছে। যখনই কোনো একটা বিন্দুর তীব্রতা বের করতে বলবে, তখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে ওই পয়েন্টে আমরা 1 কুলম চার্জকে স্থাপন করে দেখব যে টোটাল চার্জ, টোটাল ফোর্স আসলে ওই 1 কুলম্বের উপরে কত আসে, সেটাই হচ্ছে আমাদের ওই তড়িৎ তীব্রতা। ঠিক আছে, তড়িৎ তীব্রতা বলো বা তড়িৎ প্রাবল্য বলো, সেটা বের করার জন্য যে পয়েন্টে তীব্রতা বের করতে বলবে সেখানে যত চার্জই থাকুক না কেন ফালাই দিব। সেখানে আমরা 1 কুলম চার্জকে স্থাপন করে দেখব অন্যান্য চার্জগুলোর জন্য ওই 1 কুলম চার্জটা কত বল লাভ করে। তাহলে এটাই করলাম আমরা, এই পয়েন্টে 1 কুলম চার্জকে বসাই নিয়ে দেখব টোটাল কতখানি বিকর্ষণ বল লাভ করছে, এবং সেই অনুযায়ী আমাদের এখান থেকে বের হয়ে যাবে যে তড়িৎ তীব্রতাটা কত। তো এখানে কোনো আশা করি বের করতে পারবা, কারণ এইটা যেদিক বরাবর কাজ করতেছে, এই বাহু বরাবর কাজ করতেছে, এই এই বাহু বরাবর হচ্ছে আমাদের তোমার ফোর্স কাজ করতেছে একটা, এবং এই বাহু বরাবর আরেকটা ফোর্স কাজ করছে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি ছিল, এটা বিপরীত কোণ বলে এটাও কি হবে 60 ডিগ্রি হবে। তাহলে দুইটা ইয়ার মান কিন্তু সমান, এটা E1 যদি হয় এটাও কিন্তু E1। তাহলে দুইটার যদি তীব্রতা সমান হয় এবং এদের মধ্যবর্তী যে কোণটা সেটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা কিন্তু নেট যে চার্জ, নেট যে লব্ধি যেটা, সেটা কিন্তু বের করে ফেলতে পারবো যে ই নেট সেটা সমান সমান কি হবে, স্কোয়ার রুট অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে E1 E2 আশা করি বের করতে পারবা। গেল। ও বিন্দুর তড়িৎ বিভবের মান বি বিন্দুর তুলনায় কম, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো, তড়িৎ বিভবের মান বের করতে বলছে, তড়িৎ বিভবের মান, সমবাহু ত্রিভুজ বের করতে বলছে তড়িৎ বিভবের মান। তো ও বিন্দুর যে তড়িৎ বিভবটা, সেই বিভবটা কার কার জন্য পাওয়া যাবে? সেই বিভবটা পাওয়া যাবে এই এ বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য এবং এখানে পি বিন্দুর জন্য। তিনটা পয়েন্টের জন্য এই পয়েন্টের বিভব আমরা বের করতে পারবো। তো যেহেতু এটা একদম মধ্যবিন্দু আছে, তাহলে এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার,
আর এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব সেটা আসলে কত? এটা 3, এটা হচ্ছে 6, তাহলে এই লম্বটুকু আসলে কত হবে? 6 6 36 মাইনাস 9 করলে আসতেছে হচ্ছে 27, তার মানে এটা হচ্ছে কিন্তু 3 আসতেছে। এই হ্যাঁ, কি আসলো? না না, এটা তো হয় নাই। দেখো তো, 36 মাইনাস 9, 36 মাইনাস 9 করলে আসতেছে 27। হ্যাঁ ঠিকই তো আসতেছে। ও না, সরি, √27, সরি, √27 মানে হচ্ছে 5.2, √27 মানে হচ্ছে 5.2, এটুকুর ভ্যালু হচ্ছে 5.2 মিটার। তাহলে এখানে এই প্রত্যেকটা 10 কুলম্ব চার্জ, এটা 10 কুলম্ব চার্জ, এখানে 10 কুলম্ব চার্জ, এই তিনটা চার্জের জন্য আমরা কিন্তু এই পয়েন্টে টোটাল বিভব কত হবে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এই পয়েন্টের বিভব হচ্ছে ভিও। ওকে, সো ভিও সমান সমান হবে আমাদের কত কত হবে? এখানে হবে হচ্ছে সি যদি কমন নেওয়া হয় তাহলে 10 ডিভাইডেড বাই 3 প্লাস 10 ডিভাইডেড বাই 3 এবং প্লাস 10 ডিভাইডেড বাই 5.2, সিকিউ বাই আর করলাম আর কি, ঠিক আছে। এরপরে বলছে যে বি বিন্দুর তুলনায় কম কিনা। তাহলে বি বিন্দুর বিভব আমরা কেমনে বের করব? বি বিন্দুর বিভবটা কিন্তু এখানে হবে, বি বিন্দুর বিভব যেটা হবে সেটা কিন্তু কার কার জন্য হবে? পি বিন্দু আর এ বিন্দুর জন্য হবে। তাহলে ভি এ প্লাস ভিপি এই দুইটার জন্য কিন্তু আমরা টোটাল বিভবটা পাবো। তাহলে ভি এ কত হবে? সি যদি কমন নেওয়া হয় তাহলে কিউ বাই আর, অর্থাৎ এ বিন্দুর যে বিভবটা সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই আর, মানে হচ্ছে 3 আর 3 6, প্লাস ভিপি সমান সমান হচ্ছে সি বাই আর। তো তাহলে এখান থেকে এই পর্যন্ত যে এই দূরত্বটা সেটাও আসলে কত? সেটা হচ্ছে 10/6। ওকে, তো তাহলে দেখো আমাদের কিন্তু এখান থেকে যেটা আসলো 10/3, 10/3, এই দুইটা ভ্যালুই কিন্তু আসলে আমাদের যোগ করলে এই দুইটার থেকে কিন্তু বড় হচ্ছে। হুম, তো তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সি বিন্দুর যে বিভবটা বা ও বিন্দুর যে বিভবটা সেটা আসলে বেশি, আর বি বিন্দুর বিভবটা কিন্তু কম। ও বিন্দু তড়িৎ বিভবের মান বি বিন্দুর তুলনায় কম না, কম না তো না ভাই, এটা তো বেশি আরো। ঠিক আছে, বি বিন্দুর বিভবটা তো কম আসতেছে, এই ও বিন্দুর তুলনায় বি বিন্দুটা কম আসছে। হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী উত্তর ঠিক আছে। প্রশ্ন যদি টেস্ট পেপারে দেখো অন্য কোনো কিছু বলছে তাইলে হয়তো উত্তরও আলাদা হতে পারে, কিন্তু আমার এখানে যে প্রশ্ন সে প্রশ্ন অনুযায়ী উত্তর ঠিক আছে। ওকে, পরেরটাতে যাচ্ছি। একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এত, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা আছে 2 সেন্টিমিটার, এবং এটি বায়ু দ্বারা পূর্ণ। পাতদ্বয়ের বিভব পার্থক্য 60 ভোল্ট দেওয়া আছে। বলছে উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। আচ্ছা, ধারকত্ব সমান সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আচ্ছা, কি কি দেওয়া ছিল আমাদের? এখানে এপসাইলন নট এর মান দেওয়া আছে, বসাবেন এখানে। এ এর মান দেওয়া আছে 1.65, এই 1.65 এটা বসাবা। ডি মধ্যবর্তী দূরত্ব বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 2 × 10⁻², ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কত, ধারকত্বটা কত, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, পরেরটাতে যাচ্ছি। কি বললো? ধারকটির মধ্যবর্তী স্থানে 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। দেখো, এইখানে তোমাদেরকে আমি একটু কয়েকটা কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আমরা ডাইইলেকট্রিক দিব, এখন দেওয়ার পরে কি আসলে তার ধারকত্বর তো পরিবর্তন হবেই, কে গুণ বৃদ্ধি পেয়ে যাবে যদি পরিপূর্ণভাবে ভরাট করা হয়। কিন্তু এখানে আরো কয়েকটা বিষয় আছে, যে আমরা কি ব্যাটারি কানেক্ট করে তারপরে ডাইইলেকট্রিকটাকে রাখছি, নাকি হচ্ছে ব্যাটারি ডিসকানেক্ট করে তারপরে ডাইইলেকট্রিকটাকে রাখছি। তো দুইটা কেসের জন্য কাহিনী কি হয় চলো এটা আগে আমরা একটু শিখে নেই। প্রথমে আসো যে ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায়, ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায়, ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায় কে পূর্ণ করলে বা পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক দ্বারা, ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করলে আমরা চলো দেখে আসি ইনিশিয়ালি কি হয় আর ফাইনালি কি হয়। হ্যাঁ, ইনিশিয়ালি কি হয়, ফাইনালি কি হয়। তো প্রথমে লিখলাম ইনিশিয়ালে কি কি থাকে। মনে রাখবা, ব্যাটারি যখন কানেক্টেড অবস্থাতে থাকবে ভাই, ব্যাটারি যখন কানেক্টেড অবস্থাতে থাকবে তখন যাই তুমি প্রবেশ করাও না কেন, ক্যাপাসিটরের দুই পাশের বিভব পার্থক্য কিন্তু সমান থাকবে। বিভব পার্থক্য যেটা সেটা কিন্তু ব্যাটারি বিভব পার্থক্যের সমান থাকবে।
ঠিক আছে, ব্যাটারি বিভব পার্থক্যের সমান থাকবে। আচ্ছা, এখন কথা সেটা না, কথা হচ্ছে যে যদি ভোল্টেজ সেম থাকে তাহলে দেখো আমাদের ইনিশিয়ালি যে ক্যাপাসিটেন্স ছিল সেটা হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ছিল। ফাইনালে আমরা যে ক্যাপাসিটেন্সটা পাবো সেইটা হচ্ছে সি সমান সমান কে ইন্টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা পাবো। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো আমরা যদি ভি নট এর কথা বলি তাহলে শুরুতে যে ভি ছিল পরেও কিন্তু ভি নটটা একই রকম থাকবে, কারণ যেহেতু আমাদের এখানে ব্যাটারিটা একই রকম আছে, মানে ক্যাপাসিটরের দুই পাশে বিভব পার্থক্যটা সেম থাকবে, যেহেতু আমরা এক্সটার্নাল ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করে রাখছি। গেল। এইবার আসো আমরা দেখি চার্জ কতটুকু জমা থাকবে। খেয়াল করো, চার্জের কথা যদি লিখি তাহলে কিউ নট শুরুতে যতটুকু ছিল সেটা মনে করলাম কিউ নটের পরিমাণ আছে, বা এটাকে আমি এভাবে বলতে পারি যে যেহেতু কিউ সমান সমান সিভি তাহলে কি হবে, কিউ নট সমান সমান হচ্ছে সি নট ভি নট। আচ্ছা, এখানে কি হবে, এখানে কিউ সমান সমান হবে সি ইন্টু ভি নট। তো খেয়াল করো আমাদের এখানে ক্যাপাসিট্যান্সটা হয়ে গেছে কে ইন্টু সি নট, তাহলে সি সমান আমরা লিখতে পারবো কে ইন্টু সি নট ভি নট। তার মানে এখানে হচ্ছে আমাদের সি নট ভি নট মানে তো কিউ নট, তাহলে এখানে হয়ে যাবে কে ইন্টু কিউ নট। ঠিক আছে, অর্থাৎ যে চার্জটা সেই চার্জটা হয়ে গেল কে গুণ। ভেরি গুড। এবার আসো আমরা এনার্জিটা বের করি। এখানে সঞ্চিত শক্তি কি হবে, যেহেতু বিভবটা সেম আছে তাহলে আমরা হচ্ছে এভাবে করে লিখি যে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে দুই পাশেই দুইবারই, তাহলে ভিটা দিয়ে আমরা তুলনাটা সহজে করতে পারবো। হাফ সিভি স্কোয়ার যদি দেই তাহলে এখানে হচ্ছে হাফ সি নট ভি নট স্কোয়ার হচ্ছে আমাদের ইনিশিয়াল এনার্জিটা, আর ফাইনাল এনার্জি কি হবে হাফ সি ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, তো সি মানে কত, সি মানে হচ্ছে কে ইন্টু সি নট, আর ভি মানে হচ্ছে তো ভি নটই ছিল, তাহলে এখান থেকে আমরা হচ্ছে হাফ সিভি স্কোয়ার যেহেতু সেটা এখান থেকে কি লিখলাম কে ইন্টু হাফ সি নট ভি নট স্কোয়ার। তাহলে দেখো তো এটাই কি আমাদের শুরুর এনার্জিটা ছিল, তাহলে ইউ সমান সমান এখানে আসছে কে ইন্টু ইউ নট, অর্থাৎ এনার্জি কিন্তু কে গুণ বৃদ্ধি পেয়ে যাবে। হ্যাঁ, এটা কি অবস্থায় করলে, যখন আমরা এই ব্যাটারিটা যুক্ত অবস্থায় ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ডাইইলেকট্রিক পদার্থটাকে যখন ঢুকাবো ব্যাটারি যুক্ত থাকা অবস্থায় তখন হচ্ছে এই কাহিনীটা হবে। আর যদি এরকম হয় যে ভাই ব্যাটারি আমরা ডিসকানেক্ট করছি তারপরে ডাইইলেকট্রিক দিছি তখন কি হবে, খেয়াল করো আমরা ব্যাটারি ডিসকানেক্ট করার পরে ব্যাটারি ডিসকানেক্ট করার পর ব্যাটারি ডিসকানেক্ট করার পর ডাইইলেকট্রিক দিলে ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে পূর্ণ করলে কি হবে, দেখো এখানে যেটা হবে, এবার আমরা ইনিশিয়াল লিখি এবং ফাইনালটা দেখি। ইনিশিয়ালি যে সি নট ছিল সেটা তো ছিল ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, ফাইনালে যে সিটা থাকবে সেটা হচ্ছে কে ইন্টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, অর্থাৎ কে ইন্টু সি নট গেল। আচ্ছা, এরপরে দেখো এটা গেল ইনিশিয়াল, এটা গেল ফাইনাল। ওকে, এরপরে আসো আমাদের যখন ব্যাটারিটা আমরা কানেক্টেড অবস্থায় থাকবে ততক্ষণ তো বিভবটা সেম থাকবে, কিন্তু যখন ব্যাটারিকে আমরা ডিসকানেক্ট করে দিব তখন কিন্তু এখানকার যে চার্জগুলো জমা হয়েছিল শুরুতে সেই চার্জগুলো কিন্তু আর ডিসচার্জ হওয়ার কোনো সুযোগ নাই এবং চার্জ বাইরে থেকে পুশ করারও কেউ নাই। তাহলে যতগুলো চার্জ ব্যাটারি ডিসকানেক্ট করার আগে থাকবে ব্যাটারি ডিসকানেক্ট করার পরেও কিন্তু ঠিক ততগুলা চার্জই এখানে থাকবে। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে কিউ নট যা ছিল আগে শুরুতে পরেও কিন্তু কিউ এর ভ্যালুটা একই রকম থাকবে, কিউ একই রকম থাকবে। খেয়াল করো আগে ছিল ভোল্টেজ একই রকম, ব্যাটারি কানেক্টেড থাকলে আর ব্যাটারি খুলে ফেললে কিউটা কিন্তু আগের মতনই থাকবে। আচ্ছা,
এইবার দেখো যে আমরা ভি যেটা সেটা সমান সমান কি হবে, ভি নট সমান সমান হচ্ছে সি বাই কিউ, না সরি কি জানি, কিউ সমান সমান ছিল সিভি, তাহলে ভি নট সমান কিউ বাই সি, তাহলে কিউ নট ডিভাইডেড বাই সি নট, এবং এনার্জি কত, যেহেতু এবার আমাদের কিউ সেম থাকছে তাহলে কিউ স্কোয়ার বাই টু সি করে করি, কিউ স্কোয়ার বাই টু সি। আচ্ছা, তাহলে কিউ সমান সমান কিউ নট, আমরা দেখি বিভব পার্থক্য নতুনটা কত হবে, নতুনটা হবে হচ্ছে কিউ বাই সি। আচ্ছা, কিউ মানে হলো কিউ নট, আচ্ছা, আর সি মানে কত, সি মানে হচ্ছে কে সি নট। তাহলে ভাই এখান থেকে কিউ নট বাই সি নট, এইটা মানে হচ্ছে ভি নট ছিল, তাহলে এখান থেকে আমরা পাবো ভি নট ডিভাইডেড বাই কে। ওকে, এবং দেখো ইউ নট সমান সমান কিউ নট স্কোয়ার বাই টু সি, তাহলে এখান থেকে আসছে ইউ সমান সমান, খেয়াল করো, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু সি। ওকে, আচ্ছা কিন্তু সি নট ছিল, হ্যাঁ, তাহলে কিউ আর কিউ নটের মান তো সেমই, তাহলে এখান থেকে কিউ নট স্কোয়ার ডিভাইডেড বাই টু সি এর সাথে ইয়ার সম্পর্ক কি, টু ইন্টু কে সি নট, টু ইন্টু কে সি নট। ঠিক আছে, সি নট সি এর জায়গায় কে সি নট বসালাম, তাহলে দেখো কিউ নট স্কোয়ার বাই টু সি আগের মতনই থাকলো, আর সাথে কিউ নট স্কোয়ার বাই টু সি নট আগের মতনই থাকলো, সাথে একটা ওয়ান বাই কে গুণ হলো, অর্থাৎ আমাদের আগে যে এনার্জি ছিল তার কে ভাগের এক ভাগ হয়ে গেল এখনকার এনার্জি। ঠিক আছে, আর কে এর মান কিন্তু সবসময় একের থেকে বড়, কে শূন্য মাধ্যমে এক, আর যত তুমি মাধ্যম পরাবৈদ্যুতিক ধ্রুবক অ্যাড করতে থাকবা কে এর মান কিন্তু বাড়তে থাকবে। তো এই হচ্ছে কিন্তু কাহিনী, হ্যাঁ, যে আমাদের আসলে এনার্জি কেমন চেঞ্জ হয়ে যায়, বিভব কেমন চেঞ্জ হয়, চার্জ কেমন চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল রেখো। যখন ব্যাটারি ডিসকানেক্ট করার পরে আমরা ডাইইলেকট্রিক পদার্থ ঢুকালাম এখানে, তখন কিন্তু আমাদের, এবং ডাইইলেকট্রিক কিন্তু পরিপূর্ণ করে দিছি, হ্যাঁ, পূর্ণ করে দিছি, পূর্ণ না করলে কি হবে সেখানে আবার আরেকটা ভেজাল আছে, সেটা বলবো একটু পরে। কিন্তু আমাদের যখন ব্যাটারি ডিসকানেক্ট করে দেওয়া দিয়ে তারপরে ডাইইলেকট্রিক পূর্ণ করলাম, তখন হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, কিউটা সেম থাকছে, সি নট এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি যদি ব্যাটারি আগে ডিসকানেক্ট করো বা পরে ডিসকানেক্ট করো, সি এর মানটা কিন্তু একই রকম থাকছে, কে ইন্টু এপসাইলন নট ই বাই ডি। এখানে একটাই শর্ত, সেটা হচ্ছে পুরা শূন্য মাধ্যমটাকে আমরা ডাইইলেকট্রিক দিয়ে পূর্ণ করে দিছি, হ্যাঁ, তখনকার জন্য হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, আর এটা হচ্ছে কে ইন্টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আর কিউ কিউ নট থাকছে, ভি ভি নট, ইউ ইউ নট, ঠিক আছে, এটা আগের মতোই থাকলো, জোস। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা কি, সেটা বলছে যে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত ছিল, বায়ু দ্বারা পূর্ণ, পাদদ্বয়ের বিভব পার্থক্য এত, উদ্দীপক ধারকত্ব বের করলাম, ধারকটির মধ্যবর্তী স্থানে এত ডাইইলেকট্রিক ধ্রুবকের বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যেহেতু ব্যাটারি কানেক্ট ডিসকানেক্টের কথা কিছু বলেনি, আমাদেরকে বলেছে পাদদ্বয়ের বিভব পার্থক্য 60 ভোল্ট, আমরা ধরে নিচ্ছি যে 60 ভোল্টটা বজায় আছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে 60 ভোল্ট যেটা, 60 ভোল্ট যেটা, সেটা হচ্ছে বজায় আছে। ঠিক আছে, এখন তুমি এটাকে তোমার ভাষায় করে ব্যাখ্যা করতে পারো, কারণ যেহেতু এটা যে সবার উত্তর একই রকম আসতে হবে বিষয়টা এরকম না। উচ্চতর দক্ষতা মানেই হচ্ছে তুমি কিরকম সিচুয়েশন চিন্তা করে নিচ্ছ সেটার প্রেক্ষিতে তোমার ডিসিশনটা কি। তো এখানে যেহেতু একটা গ্যাপ আছে, পাদদ্বয়ের বিভব পার্থক্য 60 ভোল্ট, এটা কি আমরা ব্যাটারি কানেক্ট করে রাখছি 60 ভোল্টের নাকি ডিসকানেক্ট করে রাখছি, এটা যেহেতু ক্লিয়ার না, তো সেই কারণে তুমি চাইলে দুইটাই অ্যান্সার বলে দিয়ে আসতে পারো, আর যদি দুইটা না হয় তাহলে যে কোনো একটা ধরে তারপরেই অ্যান্সার দিয়ে আসলেই হবে। তবে যেহেতু 60 ভোল্টের কথা বলে দিছে এবং পাত কি আমরা কি ব্যাটারি কানেক্ট করছি নাকি ডিসকানেক্ট করছি এরকম কিছুই বলে নাই, সেই জন্য বেটার হচ্ছে তুমি 60 ভোল্টে কনস্ট্যান্ট ধরে নাও, ব্যাটারি কানেক্টেড আছে এরকম ধরে নিয়ে তারপরে চিন্তা করো। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকলে ভি কনস্ট্যান্ট থাকলে আমাদের বলছে যে ডাইইলেকট্রিক ধ্রুবককে পূর্ণদৈর্ঘ্য করলে কি হবে। তাহলে দেখো সি সমান সমান কি হয়, কে ইন্টু সি নট হয়ে যায়। আচ্ছা, কিন্তু যদি 60 ভোল্টটা কনস্ট্যান্ট থাকে তাহলে ভি আর ভি নট কিন্তু সমান থাকবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এনার্জি তাহলে কি হবে, এনার্জি হবে হচ্ছে হাফ সিভি, হাফ সিভি, না হাফ সিভি তো, তাই না, না হাফ সিভি স্কোয়ার হয়, আরে সি 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 সি, হাফ সিভি স্কোয়ার হয়, সি 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 সি, হাফ সিভি স্কোয়ার। তাহলে ফাইনাল যে এনার্জিটা সেটা হচ্ছে দেখো হাফ সি এর জায়গায় হয়ে যাবে কে ইন্টু সি নট ভি নট স্কোয়ার, তাহলে এখান থেকে আসতেছে ইউ যেটা সেটা হচ্ছে কে গুণ হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে। ঠিক আছে, ইউ যেটা সেটা হচ্ছে আদি শক্তির কে কে গুণ হয়ে যাবে যদি আমরা ভি কনস্ট্যান্ট রাখি। আর যদি আমাদের ভিটা ডিসকানেক্ট করে দেওয়া হয়, মানে আমাদের যদি আমরা ভি কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ ব্যাটারি ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, তখন কি হবে, এই যে ইউটা হয়ে যাবে হচ্ছে আমাদের আদিটার কে ভাগের এক ভাগ, এটাই দেখাইছি কিন্তু দেখো এখানে।
এটাই দেখাইছি, ওই যে কে ভাগের 1 ভাগ হয়ে যায় যদি আমাদের ব্যাটারি ডিসকানেক্ট করার পরে করি, মানে ডিসকানেক্ট মানে ভোল্টেজটা কমে যায় যদি। ঠিক আছে, তাহলে যেহেতু ডাইইলেকট্রিকের মানটা দেওয়া আছে, আশা করি এটা বুঝতে পারবা কি হবে না হবে। ওকে, চলো পরের প্রবলেমে চলে যাই। কি বললো প্রবলেমটাতে? দেখো বলছে উদ্দীপকের ধারকের ধারকত্ব কত। আচ্ছা দেখো এখানে আমাদেরকে কি কি ভ্যালু দেওয়া আছে। আমাদের দেওয়া আছে চার্জের পরিমাণ প্লাস 20 কুলম করে, মানে চার্জের তো আমরা যে কোনো একটা পাতেরটা নেই। কিউ সমান সমান হচ্ছে 20 কুলম দেওয়া আছে। ডি সমান সমান দেওয়া আছে 5 মিলিমিটার, অর্থাৎ 5 × 10⁻³ মিটার। এবং ই এর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 4 × 10⁻⁸ ভোল্ট পার মিটার। আচ্ছা জোস। এখন আমাকে কি করতে হবে? আমাদেরকে বলছে উদ্দীপকের ধারকের ধারকত্ব কত। তো দেখো ধারকত্ব সমান সমান যে ইপসাইলন নট এ বাই ডি আসছিল, এটা আমরা প্রমাণ করছিলাম কিভাবে। সি সমান সমান কিন্তু ছিল কিউ বাই ভি, এখান থেকেই মূলত কিন্তু আসছিল। এবং ভি মানে কি? কাজ। কাজ মানে কি? বল ইন্টু সরণ। তো ই ইন্টু ডি, বা ওই যে এখানকার তড়িৎ প্রাবল্য ইন্টু মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই তো বিভব, মানে ওই দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য। আবার দেখো ওই যে গাউস ল থেকে আমরা দেখছিলাম যে ক্যাপাসিটরের মাঝখানে যে ইটা পাওয়া যায়, সেই ইটা সমান সমান সিগমা বাই এপসাইলন নট। একটা থাকলে হতো সিগমা বাই 2 এপসাইলন নট, যেহেতু দুইটা এবং বিপরীতধর্মী ছিল সে কারণে এখানে দুইটার একই দিকে ডিরেকশন হওয়ার কারণে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট হয়ে গেছিল একটা সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে সিগমা বাই এপসাইলন নট, তো এটা ই এর মান, এবং ডি থাকলো আর এখানে কিউ। আচ্ছা সিগমা মানে কি? সিগমা মানে ছিল যে আমাদের এই যে পাতটা আছে সেই পাতের চার্জ ঘনত্ব, অর্থাৎ কিউ বাই এ। তাহলে কিউ বাই এ এপসাইলন নট ইন্টু ডি, খেয়াল করো কিউ কিউ কাটাকাটি হয়ে গেলে থাকছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এটা হচ্ছে আমাদের ওই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ছিল। তো দেখো বেসিকটা এখান থেকে লাগবে, যেহেতু আমাদের এবার প্রশ্নের মধ্যে কিন্তু দেখো ই দেওয়া আছে, ডি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে দেখো কিউ দেওয়া, ই দেওয়া, ডি দেওয়া, তোমাকে এই ফর্মুলাতে এসে কিন্তু কাজটা করতে হবে। বা তুমি চাইলে ই আর ডি গুণ করে ভি বের করে ফেলে তারপর কিউ বাই ভি করে ফেলতে পারো। মেইন সমস্যাটা কি হবে, যারা খালি সূত্র মুখস্থ করছো এখানে কিন্তু এই যে খুঁজে পাবা না তুমি যে ইপসাইলন কি বলে ইপসাইলন নট এ বাই ডি, এ কোথায় পাবো, এ তো নাই, তখন কিন্তু ভেজালে পড়ে যাবা। ঠিক আছে, এবং এখানে কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র থাকে সব সব জায়গাতে। আচ্ছা, এরপরে আমাদেরকে বললো পরের প্রশ্নে, কি বললো পরের প্রশ্নে? পরের প্রশ্নে আমাদেরকে বললো যে আহ, ধারকটির দুই প্রান্তের মাঝখানে কে সমান সমান 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ডাইইলেকট্রিক যদি স্থাপন করা হয় তাহলে কি হবে। খেয়াল করো এখানে কিন্তু বলছে সি এর চেঞ্জ কি হবে। এখন এখানে ডাইইলেকট্রিক পদার্থ, পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ স্থাপন করা হলে ধারকের কিরূপ পরিবর্তন হবে বের করতে বলছে। এখন এখানে আমাদেরকে একটা বিষয় আছে, এখানে বিষয়টা হচ্ছে যদি কাহিনী এরকম হয় যে এটা হচ্ছে আমাদের দুটা প্যারালাল প্লেট, এই প্যারালাল প্লেটের মাঝখানে আমি হচ্ছে একটা টি থিকনেস বিশিষ্ট একটা ডাইইলেকট্রিককে ধরো বসাইছি যার কে সমান সমান 5 একক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন যে সিটা পাওয়া যাবে সেই সিটা সমান সমান কি হয়? সেই সিটা সমান সমান হয় হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে। এই সূত্রের মধ্যে এটা চলে আসে। কয়েকটা বিষয় এখানে বলবো, একটু মনোযোগ দিও। যদি কখনো আমাদেরকে বলে পরাবৈদ্যুতিক মাধ্যম তুমি একটা বসাইছো কিন্তু এটা থিকনেস নেগলিজেবল, যদি টি ইজ টেন্ডস টু 0 হয় বা কম্পেয়ার টু 0 হয়, তাহলে কিন্তু টি 0 হয়ে গেলে আমরা পাই সি সমান সমান হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। অর্থাৎ যদি পাতলা একটা পাত বসাই তাহলে আহামরি কোনো চেঞ্জ আসলে হবেই না। ঠিক আছে, কোনো চেঞ্জই আসলে হবে না। কথা হচ্ছে ভাই এই সূত্রটা আসলে আসলো কোথা থেকে, আমি তোমাদেরকে হালকা একটু আইডিয়া দিয়ে যাই। সেটা হচ্ছে দেখো যখন তুমি এরকম দুইটা প্যারালাল প্লেটের মাঝখানে একটা ক্যাপাসিটরকে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবককে বসাচ্ছ, আমরা এটাকে না এভাবে কনসিডার করতে পারি যে আমাদের এই পাতটা আছে এইরকম এক পাশে, এইটুকুর মান হচ্ছে টি একক,
আর এইটুকুর মান হচ্ছে ডি মাইনাস টি একক। এবং এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা আছে আর এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এটা বায়ু মাধ্যম, এটাকে আমরা 1 বলতে পারি। পুরো স্ট্রাকচারটাকে আমরা চিন্তা করতে পারি যে দুইটা ক্যাপাসিটর আসলে সিরিজে আছে। এটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, যেখানে C1 এর ভ্যালু হচ্ছে K ইন্টু এপসাইলন নট A ডিভাইডেড বাই টি। আর এইটুকু যেটা C2, এটাকে আমরা আরেকটা ক্যাপাসিটর চিন্তা করতে পারি, C2 সমান সমান K তো 1, তাহলে এপসাইলন নট A ডিভাইডেড বাই ডি মাইনাস টি। তাহলে এটা গেল C1, এটা গেল C2। তো দুইটা যখন সিরিজে কানেক্টেড থাকবে তখন আমাদের তুল্য ধারকত্ব কত হয়ে যাবে? গুণফল C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো তুমি জাস্ট এখানকার C1 আর C2 দুইটাকে নিয়ে যদি একটু ওলটপালট করো তাইলেই ফাইনালি তোমার এই সমীকরণটা চলে আসবে। এটা মুখস্থ করে রাখবা, পরীক্ষার হলে এটা ডিরাইভ করতে পারবা না, মুখস্থ করে রাখো। ডিরাইভটা এভাবে করবা যেটা বললাম। এবং এরকম এক পাশে থাকা যে কথা, আমাদের মাঝখানে থাকাও একই কথা, যদি দুই পাশের মাধ্যমটা সেম হয়, দুই পাশের মাধ্যমটা সেম হয়। এই হচ্ছে শর্টকাটে আর কি পুরো জিনিসটা। তো তাহলে আমাদের এখানে যে যদি থিকনেস দেয়া থাকতো তাহলে কিন্তু এই থিকনেস মানে আমাদের যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের পদার্থটা স্থাপন করলাম সেটার থিকনেসটা আসলে কত, সেই থিকনেস অনুযায়ী কিন্তু আমাদের এখানে সি এর মানটা নতুন একটা সি পেতাম। তারপরে আমাদের চেঞ্জ তো আমরা হিসাব করতেই পারবো, এটা যদি আমাদের সি মাইনাস সি নট আর কি, ঠিক আছে। সি নট হচ্ছে শুরুতে যা ছিল এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, শুরুতে হচ্ছে, তো আমরা আগের প্রবলেমেই তো শুরুটা বের করলাম, ওই যে কিউ ডিভাইডেড বাই ইডি, তাই না? ওকে, সো এটা একটু খেয়াল রেখো, ধারকের ধারকত্বে কিরূপ পরিবর্তন হবে সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। দেখো কি বললো, নিচের বর্তনীতে C1 এবং C2 দুইটা সমান্তরাল পাত ধারক যুক্ত করা হয়েছে। এই যে C1 C2 যুক্ত করা হয়েছে, যাদের প্রত্যেকটার দুই পাতের ব্যবধান দেওয়া আছে, ধারকত্বও দেওয়া আছে। পরবর্তীতে C1 ধারককে কাগজ দ্বারা পূর্ণ করা হলো। পূর্ণ করা হলে ওই যে টি এর কোনো ঝামেলা নাই, পূর্ণ করা হলে K ইনটু ইপসাইলন নট A বাই ডি হয়ে যাবে। এবং C2 এর ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো, খেয়াল করো। C2 এর ঠিক মাঝখানে, মানে আমাদের C2 যেটা আছে তার ঠিক মাঝখানে একটা পাতলা পাত আমরা প্রবেশ করালাম। এখন ভাই আমি একটু আগে বললাম না যে পাতলা পাত যদি হয় তাহলে এটা আসলে কত? এটা আমরা এভাবে করে চিন্তা করতে পারি, যদি পাতলা পাত হয় তাহলে ভাই এইখানে আমাদের একটা আছে C1, এখানে একটা আছে C2। তো আমাদের যদি মাঝখানে একটা পাতলা পাত থাকে, মানে ওটা পুরুত্ব না থাকে, তাহলে দুইটা ফাঁকা থাকলে যা হতো, একটা মাঝখানে সমান্তরাল পাত দেওয়ার ফলে কোনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। কেন দেখো, কারণ এইটুকু দূরত্ব আমি যদি বলি টি এবং এইটুকু দূরত্ব যদি বলি ডি মাইনাস টি, তাহলে একটু হিসাব করো। C1 সমান সমান হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই টি। আচ্ছা, C2 সমান হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এবার খেয়াল করো, দুইটাকে যখন আমি গুণ দিচ্ছি C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, খেয়াল করো যখন আমি গুণ দিচ্ছি তখন কিন্তু এখানে ইপসাইলন নট এ হোল স্কয়ার ডিভাইডেড বাই টি ইন্টু ডি মাইনাস টি, আর এখানে থাকে টি ইন্টু ডি মাইনাস টি এবং 2 ইপসাইলন নট এ, 2 ইপসাইলন নট এ, নাকি দাঁড়াও, না, এখানে যখন C1 আমি যদি ইপসাইলন নট এ কে কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে এর পাশে দাঁড়াবে হচ্ছে টি ইন্টু ডি মাইনাস টি এবং এখানে দাঁড়াবে শুধু ডি, কারণ যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে এই যে 1 বাই ডি প্লাস 1 বাই ডি মাইনাস টি কত হবে, তো ডি মাইনাস টি প্লাস ডি, ঠিক আছে, না প্লাস টি, এটা টি। ওকে, সো তাহলে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট শুধু উপরে একটা ডি পাবো। তাহলে এখান থেকে এইটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে যেটা থাকে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই এইটা এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই ডি থাকে, দেখো। তো তার মানে হচ্ছে যে তুমি এখানে আলাদা আলাদা যদি ভাই থাকে তারা, মাঝখানে একটা সমান্তরাল পাত তুমি যুক্ত করে দিলা, তো তাদের কিন্তু কোনো রকমের নতুন তারা হবে না, যা আগে ছিল তাই থাকবে, ঠিক আছে। এখানে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, দুইটা শূন্য মাধ্যম, মানে ওই যে ভাই এরকম ছিল না যে একটা রোদকে কেটে দুইটা টুকরা করার পরে তারপর যদি আমরা আবার এটাকে সিরিজে যুক্ত করি তাহলে কি আগেরটাই পাবো না? তো এখানে বিষয়টা ওরকম হয়েছে একটা, যে আমাদের এখানে দুইটা একটা ক্যাপাসিটর ছিল, মাঝখানে এটা একটা ব্যারিয়ার দিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি।
কিন্তু আলটিমেটলি তারা তো সিরিজেই আবার যুক্ত হয়ে গেল, কনফিগারেশন আগের মতনই হয়ে গেল। তো সেই জন্য মাঝখানে এটা থাকুক বা না থাকুক, যদি পাতের কোনো পুরুত্ব না দেওয়া থাকে তাহলে এটা একদম এক্স্যাক্টলি আগে যা ছিল সেরকমই কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে আসলে প্রবলেমটা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাইলে বস কি হচ্ছে, ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাই এগুলো আসলে সহজ প্রশ্ন। ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল যদি বের করতে বলে, সি সমান সমান হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। ওকে, তো তাহলে এ সমান সমান কি হবে, এ সমান হবে সিডি ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, সি কত দেওয়া আছে, 600 পিকোফ্যারাড, 600 ইন্টু 10⁻⁻15 ইন্টু ডি মানে বলছে 0.5 সেন্টিমিটার, তার মানে 0.5 ইন্টু 0.5 ইন্টু 10⁻⁻2, এবং ইপসাইলন মানে হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এটা হচ্ছে আমাদের পাতের ক্ষেত্রফল। ঠিক আছে না বস? হ্যাঁ। ধারক দুটিতে কাগজ এবং পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে। চলো এটা আমরা আরেকটা পেজ নিয়ে ব্যাখ্যা করি। এখানে যেটা বললো, শুরুতে আগে দেখো তো সঞ্চিত শক্তি কত ছিল, ইনিশিয়ালি এনার্জি কতটুকু থাকবে, ইনিশিয়াল এনার্জি কত। খেয়াল করেন আমাদের কিন্তু এখানে দুইটা পাশেই 200 ভোল্ট করে বিভব পার্থক্য জমা হবে, 200 ভোল্ট করে দুই পাশে কিন্তু বিভব পার্থক্য জমা হবে। যদি মাঝখানে কোনো রোধও থাকে, এখানে যদি কোনো রোধও থাকে, তবুও কিন্তু এই দুই পাশে সমান বিভবে কিন্তু আমরা পাবো, মানে এই 200 ভোল্টই কিন্তু থাকবে। কারণ এটা যেহেতু একটা ডিসি সোর্স, ডিসি সোর্সে যেটা হবে, কারেন্ট আস্তে আস্তে এর মধ্যে দিয়ে যেতে থাকবে, কিন্তু ধারক থাকার কারণে কারেন্ট এখানে সঞ্চিত হতে থাকবে, যার ফলে মানে চার্জ এখানে সঞ্চিত হতে থাকবে, যার ফলে এখানে কিন্তু তড়িৎ প্রবাহের মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 একটা সময় কারেন্টের মানটা কিন্তু হয়ে যাবে জিরো। যখন কারেন্টের মান জিরো হয়ে যায় তখন কিন্তু রোধের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, সম্পূর্ণ 200 ভোল্টটাই কিন্তু এর অ্যাক্রসে জমা হবে। তো এটা খেয়াল রেখো, যদি কখনো রোধ টোধ দিয়ে দেয় তাহলে ভরকানোর কিছু নাই, ওই রোধের অ্যাক্রসে কিন্তু ডিসি সার্কিট থাকলে রোধের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ কিন্তু হবে না, সমগ্র সার্কিটটাই তোমার হচ্ছে, যদি মানে এরকম যদি সমান্তরালে থাকে তাহলে ক্যাপাসিটর দুইটার দুই পাশে কিন্তু এখানে এরকম তোমার 200 ভোল্টই কিন্তু জমা থাকবে। তাহলে দেখো ইনিশিয়াল এনার্জি কি হবে, আমরা যদি হিসাব করি হাফ সিভি স্কোয়ার করে টোটাল যে এনার্জি হবে, টোটাল যে এনার্জিটা পাবো সেটা সমান কি হবে, E1 প্লাস E2। তাহলে এখান থেকে আসে হাফ সিভি স্কোয়ার, আমরা যদি এখান থেকে হিসাব করি সেটা আসে হাফ C1 বি স্কোয়ার প্লাস হাফ C2 বি স্কোয়ার। তাহলে দুইটার সি কি আমরা জানি, এখানে হচ্ছে C1 C2 ধারক যুক্ত করা হয়েছে, প্রত্যেকটা দুইটা পাতের ব্যবধান ধারকত্ব দেওয়া। হ্যাঁ, তাহলে দুইটারই হচ্ছে যদি ধারকত্ব সেম হয় তাহলে এখানে আমরা টোটাল যেটা পাবো সেটা হচ্ছে সিভি স্কোয়ার, মানে শুরুতে যে টোটাল এনার্জিটা থাকবে, শুরুতে যে টোটাল এনার্জিটা থাকবে সেটা হচ্ছে আমাদের সিভি স্কোয়ার, কারণ দুইটা সি সেম ধরে নিচ্ছি আমরা এখানে। নিচের বর্তনীতে C1 C2 দুইটা সমান্তরাল পাত ধারক যুক্ত করা হয়েছে, যাদের প্রত্যেকটার পাতের ব্যবধান এত এবং ধারকত্ব, ও সরি, প্রতি দুই পাতের ব্যবধান এবং ধারকত্ব তো দেওয়াই আছে কত, হাই হাই, তাহলে আর ধরাধরি লাগবে কেন। তাহলে এখান থেকে এই যে 600 পিকোফ্যারাড, পিকো মানে হচ্ছে, আচ্ছা পিকো মানে -12, সরি আমি মনে হয় আগের বার ফেমটো ধরে করছিলাম, পিকো মানে তো -12। ওকে, গেল। তাহলে সি ভি স্কোয়ার, তো ভাই ভি মানে কত, ভি মানে হচ্ছে 200, তাহলে এখানে হবে 200 স্কোয়ার। গেল, তাহলে এটা গেল ই টোটাল। এইবার দেখো ভাই, যদি আমাদের এখানে একটা কাগজ প্রবেশ করানো হয় তাহলে C1 কত হবে, কে ইন্টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, তার মানে হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি, এটা মানে কত, 600 পিকোফ্যারাড ছিল। তাহলে 600 পিকোফ্যারাডের সাথে যদি আমরা কে এর মানটা গুণ করি, অর্থাৎ 3.5 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু নতুন একটা আমরা ইয়া পাবো, 3.5 ইন্টু 600, এটা কত হয়, 2100 পিকোফ্যারাড। ঠিক আছে, 2100 পিকোফ্যারাড, এটা গেল C1 এর ভ্যালুটা। আর C2 কত হবে, C2 আগে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই কিন্তু থাকবে। তো এখান থেকে তারপরে আমরা ই টোটাল যেটা পাবো, এনার্জি যতটুকু সঞ্চিত হবে, যেহেতু দুই পাশের ভি সেমই আছে এখনো, তাহলে এখানে হাফ C1 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার। ওকে, সো তাহলে এখান থেকে হিসাব করে তুমি বুঝতে পারছো, যেহেতু পরবর্তীতে আমাদের এখানে কাগজ স্থাপন করার কারণে এটার ক্যাপাসিট্যান্স বেড়ে গেছে,
তাহলে এখানে কিন্তু হাফ C1 V স্কয়ারের ভ্যালুটা বেড়ে যাবে, হাফ C2 V স্কয়ারটা এখানে আগেরটার মতনই থাকবে। তো এই জন্য পরবর্তীতে কিন্তু এনার্জিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে ক্যালকুলেশন করে আশা করি বের করে ফেলতে পারবা। তো চলো পরের প্রবলেমগুলা দেখে ফেলি। কি বলছে দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। পাতদ্বয় বায়ুতে পরস্পর থেকে 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ দেওয়া আছে। বলছে ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব কত। আমরা জানি চার্জ ঘনত্ব যেটা আমরা যেটাকে কিউ দিয়ে প্রকাশ করি, চার্জ ঘনত্ব তো না, ওটাকে সিগমা দিয়ে প্রকাশ করি, সেটা সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। তাহলে ভাই আমাদের কিউ এর মান কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে হচ্ছে 8.9 ইন্টু 10⁻⁻10 এবং এরিয়া হচ্ছে 10⁻⁻4 ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করলে আমরা লিখতে পারি 10⁻⁻4 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সিগমার ভ্যালু যেটা সেটা কিন্তু পেয়ে যাব কত কুলম্ব পার মিটার স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আশা করি এটা ঠিক লিখছি। 1 সেন্টিমিটার স্কোয়ার এটা মানে কত? 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে আবার 10⁻⁻2 মিটার ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে এখান থেকে আসছে 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে খেয়াল রেখো 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কিন্তু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ওকে, গেল। তাহলে গ পারলাম। ঘতে কি বলছে আমাদেরকে? ঘ নাম্বার প্রশ্নে বলছে, আচ্ছা রেকর্ড টেকর্ড হচ্ছে, সব সাউন্ড আসতেছে জোস। ঘ নাম্বারে যেটা বলছে সেইটা কি? সেটা হচ্ছে পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা। খেয়াল করো এখানে যেহেতু সি এর আমরা কোনো পরিবর্তন করছি না, ধারকত্ব কিন্তু কনস্ট্যান্ট আছে। তো ধারকত্ব যখন কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু আমাদের দেখো সঞ্চিত শক্তি যেটা ডাব্লিউ সেটা সমান সমান কি ছিল? হাফ সি ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমাদের ইয়াটাকে অর্ধেক করে ফেলা হলো, যখন বিভব পার্থক্যটাকে অর্ধেক করে ফেলা হলো, অর্থাৎ ডাব্লিউ ফাইনাল আমরা বের করতে চাচ্ছি বা সঞ্চিত শক্তি লাস্টে কত সেটা যদি বের করতে চাই, বিভব পার্থক্য অর্ধেক করা হলে এখানে কিন্তু v/2 হোল স্কয়ার আসছে। তার মানে হচ্ছে হাফ সি ভি স্কয়ার ইন্টু 1/4। তাহলে দেখো শুরুতে যেই এনার্জিটা ছিল সেটার 1/4 কিন্তু এখন হচ্ছে ফাইনাল যে এনার্জিটা সেটা হচ্ছে ইনিশিয়াল এনার্জির 1/4। ঠিক আছে, তাহলে হ্যাঁ 1/4 কিন্তু এনার্জি হবে। রাজশাহী বোর্ড চিটাগাং বোর্ড 2019 সালে আসছিল। পরেরটা দেখি, নিচের বর্তনীতে যুক্ত ধারকগুলার প্রত্যেকটার মান হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড করে। বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে বলছে। তাহলে ভাই দেখো এখানে আমাদের ধারকটা যেভাবে আছে সেটা যদি আমি একটু আরেকবার রিড্র করি, তাহলে এইখানে আমাদের এটা কিন্তু ব্যাটারি দেওয়া, ছবিটা একই রকম লাগছে কিন্তু এখানে এককটা দেখতে পাচ্ছ এটা ব্যাটারি দেওয়া, এটা নিচে কিন্তু ইয়া না, ধারক না। তো আমাদেরকে মেইনলি ব্যাটারির দুই প্রান্তে কিন্তু তুল্য বের করতে হয়। সবসময় মনে রাখবা যদি কোনো পয়েন্ট নির্দিষ্ট করে না দেয় তার মানে আসলে বোঝাচ্ছে যে আমাদের যে ধারক দুইটা মানে যে ব্যাটারিটা কানেক্টেড সেই ব্যাটারিটা দুই পাশে হচ্ছে ইয়াটা কত, মানে ব্যাটারির দুই প্রান্তে তুল্য ধারকত্ব কত সেটাই মূলত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা হলো C1 C2 C3, তো প্রত্যেকটার মান যেহেতু 0.2 মাইক্রোফ্যারাড করে, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো যে দেখো 0.2 এরা দুইটা আছে সিরিজে, তাহলে এদের কি হয়ে যাবে? এরা অর্ধেক হয়ে যাবে না? কারণ আমরা কি জানি যে সিএস যেটা সেটা হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো যখন দুইটার মানই সি তাহলে নিচে কি থাকছে? C/2 থাকছে, অর্থাৎ সিরিজের যে ধারকত্বটা সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটার কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। জোস। তাইলে যদি এটা অর্ধেক হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যাবে 0.1 মাইক্রোফ্যারাড এবং নিচে আছে হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড। তাহলে যখন এটা প্যারালালি থাকলে কি হয়ে যায়? প্যারালালি থাকলে তারা কিন্তু দুইটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, সি প্রাইম আর সি ডাবল প্রাইম দুইটা কিন্তু যোগ হয়ে যাবে। মনে করলাম এটা হচ্ছে সি প্রাইম, এটা হচ্ছে সি ডাবল প্রাইম, তাহলে দুইটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 0.3 মাইক্রোফ্যারাড যেটা সেটাই কিন্তু হবে আমাদের তুল্য ধারকত্ব। ওকে, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রবলেমে আমাদের দেখো তাহলে ধারকত্ব থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসছে, তো এই টপিকগুলো ভালোভাবে দেখে যেতে হবে। আচ্ছা, তাহলে দেখো এরপরে কি বললো যে বর্তনী হতে C3 কে সরিয়ে নিলে সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো ভাইয়া আমরা তুল্য যেটা বের করছিলাম, সি যেটা ইকুইভ্যালেন্ট বের করছিলাম এর আগের সার্কিট থেকে, সেটা কত ছিল? 0.3 মাইক্রোফ্যারাড ছিল, তাই না? 0.3 মাইক্রোফ্যারাড ছিল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি তোমার সঞ্চিত শক্তি বের করতে চাই ইউ,
তাহলে সেটা কত হবে হাফ ইন্টু সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার, তাহলে সেটা কত হচ্ছে হাফ ইন্টু 0.3 ইন্টু 10⁻⁻6, এটা দিয়ে আমরা বুঝলাম 0.3 ফ্যারাড, ঠিক আছে, ইন্টু ভি মানে কত 12, তাহলে 12 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের শুরুতে যে এনার্জিটা ছিল সেটা। এরপরে আমরা যখন C3 কে সরায় নিব তখন আমাদের তুল্য ধারকত্ব কত হবে, C3 খুলে নিলে তুল্য ধারকত্ব হবে কত, C3 খুলে নিলে তুল্য ধারকত্ব পাওয়া যাবে সি ইকুইভ্যালেন্ট সমান সমান ওই যে C/2, তার মানে এরা যখন সিরিজে থাকবে সমান সমানটা সিরিজে থাকলে অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0.1 মাইক্রোফ্যারাড। তাহলে ইউ ফাইনাল যেটা পাবো সেটা কত হচ্ছে হাফ ইন্টু 0.1 ইন্টু 10⁻⁻6 ইন্টু 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই চেঞ্জ ইন এনার্জিটা কত সেটা বের করে ফেলতে পারবো। পরবর্তীতে কিন্তু সঞ্চিত শক্তিটা দেখতে পাচ্ছ কমে যাচ্ছে, কারণ তুল্য ক্যাপাসিট্যান্সের মানটা কমে যাচ্ছে, দুই পাশের বিভব পার্থক্য যেটা সেটা কিন্তু আগের মতনই আছে, ঠিক আছে, এটা হচ্ছে আগের মতনই কিন্তু আছে, বিভবটা আগের মতনই আছে। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। নিচে একটা তড়িৎ বর্তনী দেখানো হলো, বলছে সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে তুল্যটা আগে বের করে ফেলি। তুল্যটা কি হবে, সি ইকুইভ্যালেন্ট যেটা সেটা সমান সমান হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, এই পুরাটার উপরে হবে আবার ইনভার্স 1, পুরাটার উপরে হবে আবার ইনভার্স 1। তাহলে এখান থেকে যেটা আসছে হাফ প্লাস 1/4 প্লাস 1/4 মানেও আবার হাফ, তাহলে -1, হাফ আর হাফ যোগ করলে আসছে 1, তার মানে এখানে সি ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে তুল্য ধারকত্ব হচ্ছে 1। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ যেটা ইউ, যেটা সঞ্চিত শক্তির পরিমাণ যদি বের করি, অর্থাৎ ইউ যদি বের করতে চাই, আরে ভাই কি হলো এটা, ইউ যদি বের করতে চাই তাহলে সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু 1 ইন্টু 12 স্কোয়ার ইন্টু 12 স্কোয়ার, ঠিক আছে। ওকে, সুন্দর। পরেরটাতে যাচ্ছি। কি বললো যে সর্বোচ্চ শক্তি পেতে হলে উদ্দীপকের সমবায়টির কিরকম পরিবর্তন প্রয়োজন। তাহলে দেখো, আমরা যদি সর্বোচ্চ এনার্জি পেতে চাই, ইউ ম্যাক্স যদি পেতে চাই, তাহলে আমাদেরকে হাফ সি ভি স্কোয়ার, ভি তো কনস্ট্যান্ট, তাহলে সিটাকে ম্যাক্স বানাতে হবে। আচ্ছা, সি ম্যাক্স হবে কখন, যখন আমরা এদেরকে প্যারালালি কানেক্ট করব, কারণ প্যারালালি কানেক্ট করলে কিন্তু এদের মধ্যে এদের যে ধারকত্বগুলো থাকে সেগুলো সবাই যোগ হয়ে যায়। সিপি করলে কিন্তু C1 প্লাস C2 প্লাস C3 আমরা লিখতে পারবো। তাহলে C1 কত 2 4 4, তার মানে টোটাল 10 মাইক্রোফ্যারাড হবে তিনটা যোগ করলে। তাহলে তখন আমরা যে ইউটা পাবো সেটা হবে হাফ সিপি ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে হাফ ইন্টু 10 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউ যেটা সেটাই কিন্তু হবে সর্বোচ্চ সঞ্চিত শক্তি। তুমি এটাকে পুরাটাকে একটা সমবায় হিসেবে চিন্তা করো না, তাহলে পুরাটাকে একটা সমবায় হিসেবে চিন্তা করলে ওই সমবায়টার দুই পাশে আমরা যে বিভব পার্থক্য দিচ্ছি সেটা তো ফিক্স থাকছে। তাহলে আমরা হাফ সি ভি স্কোয়ার চিন্তা করলে হাফ ভি স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে সি যত বেশি হবে, তুল্য সি যত বেশি হবে, ততই কিন্তু আমরা এখানে এনার্জির পরিমাণটাও তত বেশি পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো, C4 ধারকের দুই প্রান্তের বিভব নির্ণয় করো। C4 যে ধারকটা আছে সেটার দুই প্রান্তের বিভব নির্ণয় করো। এই প্রবলেমটা ইউটিউবে করানো আছে আমার, দেখো করে দিই একবার। এখানে এরকম টাইপের প্রবলেমগুলো সলভ করতে গেলে সার্কিটটাকে আগে তোমাকে প্রথমে আঁকতে হবে, এবং আঁকার পরে তোমাকে আবার সেটা তুল্য আস্তে আস্তে বের করতে হবে, তুল্য ধারকত্ব যেটা সেটা আস্তে আস্তে বের করতে হবে। হ্যাঁ, ওকে, দেখো এখানে কি হচ্ছে আমাদের, আচ্ছা এইখানে কি কিছু দেওয়া আছে, আল্লাহ জানে। এখানে কিছু দেওয়া থাকলে ভ্যালুটা কত, তো দেখে মনে হচ্ছে একটা ব্যাটারি, আবার না ব্যাটারিও না, ধারক জানি না এটা কি। আচ্ছা এটা বাদ দেই, এটা বাদ দেই। C2 এবং C3 ধারকের চার্জের তুলনা, আমি একটা প্রবলেম এটা করাই দিচ্ছি, এটা করাই দিলে বুঝবা আসলে কাহিনী কি, এটা করাই দিলে বুঝবা আসলে কাহিনী কি। দেখো এখানে আমাদের এটা আছে হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে, এটা আছে হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা এখানে রাখলেও রেখেই করি, তাই না, রিস্ক আর রাখবো কেন, এটা সহই শিখি একবারে। আচ্ছা, তো এইখানে তো ভ্যালুগুলো আমরা ক্লিয়ার না কত, তো আমরা আমাদের মতন ধরে নিই
যে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, তারপরে এটা দেওয়া আছে 60 মাইক্রোফ্যারাড। আমি আর এককটা লিখছি না, হ্যাঁ, 60, 40, এটা হচ্ছে 100, আর এটা কত ধরে নেব, এটা হচ্ছে 20 ধরে নেই, হ্যাঁ 20 ধরে নেই। আচ্ছা, এখন দেখো আমরা চলো এইটাকে আস্তে আস্তে আগে পুরাটাকে একটু ছোট করে ফেলি, সার্কিটটাকে এটাকে আগে একটু ছোট করে ফেলি। যেমন দেখো 60 আর 40 এরা কিসে আছে, সিরিজে আছে না? এই দুইটা সিরিজ একত্রে করলে আমাদের তুল্যটা কত হবে, 60 ইন্টু 40 ডিভাইডেড বাই 60 প্লাস 40। আচ্ছা, তাহলে কত হয়, 4 6 24, 0 0 ডিভাইডেড বাই 100, তাহলে আসে কত, 24 আসে। আচ্ছা, তাহলে এই দুইটা একসাথে করার পরে যেটা পাই সেটা হয় 24, ওই দুইটা একসাথে করার পরে যেটা হয় সেটা হয় কত, 24। আচ্ছা, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 20, এটাও হচ্ছে 20। আমি কিন্তু মাইক্রোফ্যারাড এগুলো লিখতে হবে কিন্তু পরীক্ষায়। এবং এইটা হচ্ছে 100, এটা হচ্ছে 100। ঠিক আছে, এভাবে লিখলাম। এবার আসো আমরা এটাকে আরো ছোট করি। এটা হচ্ছে 20, এই দুইটা মিলে 124, কারণ এইটা আর এইটা আছে প্যারালালি, তাহলে 124, আর এটা আছে হচ্ছে 20, 20 এটা হচ্ছে কিসে আছে, 20-এ আছে। তিনটা আবার আছে এখন সিরিজে, তাহলে এই সিরিজে করলে কি হবে, তিনটা যদি সিরিজে থাকে তাহলে কি হবে, প্যারালাল করতে হবে, মানে ওই যে সিরিজের ফর্মুলাটা করতে হবে যে 1/20 প্লাস 1/20 প্লাস তোমার হচ্ছে 1/124, কত আসে এটা, 0.11 আসে, হ্যাঁ, বা 67/620। ইসে তো বাজে একটা নাম্বার নিলাম। যাই হোক, এখানে আমাদের তুল্য যেই ক্যাপাসিটেন্সটা আসে সেটা আসছে হলো 67 ডিভাইডেড বাই 620। আচ্ছা, এটা কিন্তু মাইক্রোফ্যারাডে দেওয়া। এবার খেয়াল করো রিভার্স ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা। আমাদের তো বলছে C4 এর দুই ধারকের দুই পাশে ইয়াটা কত সব বের হয়ে যাবে। দেখো আমরা এখান থেকে বের করলাম যে সিটা কত। আচ্ছা, এখন বলো তো, আমরা কিন্তু জানি এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। তাহলে যদি 10 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে আর এখানে যদি আমাদের সি এর মান আমি জানি, তাহলে কিন্তু কিউ এর মান বের করতে পারবো, কারণ কিউ সমান সমান সিভি। তাহলে ভাই এখান থেকে আমি একটা কিউ এর মান জানি, যে কিউ এর মানটা কত হচ্ছে, সেটা তাহলে কত হচ্ছে, 67/62। ঠিক আছে, কারণ এটাকে 10 দিয়ে গুণ করবো, তো তো তাহলে এখান থেকে আসে কিউ সমান সমান সিভি। এবার দেখো এই 67/62 যে চার্জটা জমা হলো, সিরিজে কিন্তু কিউ সব সেম থাকে। যখন তারা সিরিজে থাকে ওই তুল্যর যে কিউটা জমা হয়, আর প্রত্যেকটার অ্যাক্রসে কিন্তু সেম পরিমাণ কিউ জমা হয়। কারণ এভাবে চিন্তা করতে পারো, ও একা মিলে যে ইফেক্ট তৈরি করছে, তিনজন মিলে সেই একই ইফেক্ট তৈরি করছে। তাহলে এই 10 ভোল্টের ব্যাটারি যেতগুলা চার্জ এখানে পাঠায় থেমে যাবে, এইটাও কিন্তু সেই একই ইফেক্ট, যেহেতু এরা তিনজন তৈরি করছে, তাই এই ব্যাটারিও কিন্তু সেম পরিমাণ চার্জ ছেড়ে বসে থাকবে। তাহলে এখানে যদি কিউ জমা হয়, এখানেও কিউ জমা হবে, এখানেও আবেশ প্রক্রিয়ায় কিউ জমা হবে, এখানেও কিউ জমা হবে, এখানেও কিউ জমা হবে, এখানেও কিউ জমা হবে। তাহলে দেখো প্রত্যেকটার অ্যাক্রসে কিউ কতটুকু জমা হবে সেটা আমরা জানি, এবং আমরা প্রত্যেকটার সি জানি। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে চাইলে হিসাব করতে পারবো, প্রত্যেকটার যেহেতু আমরা কিউ জানি, কিউ হচ্ছে 67/62, প্রত্যেকটার আমি যেহেতু সি জানি, তাহলে V1 কত এগুলো কিন্তু বের করতে পারবো, যে V1 সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই C1, V2 সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই C2। এভাবে করে আমি এখানকার অ্যাক্রসে ভি কত, এর অ্যাক্রসে ভি কত, এর অ্যাক্রসে ভি কত সেটা বের করতে পারবো। এবার খেয়াল করো তো, আমরা কিন্তু এই দুইটার অ্যাক্রসে ভি কত সেটা বের করছিলাম, এই যে এর অ্যাক্রসে ভি কিন্তু বের করছিলাম। এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভি হবে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে কিন্তু সেই একই ভি হবে, কারণ দুইটা সমান্তরালে আছে। তাহলে দেখো আমার কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেল, যে C4 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এখানকার বিভব পার্থক্য কিন্তু পেয়ে গেলাম। কিভাবে পেলাম, আবার প্রথম থেকে শুরু করছি। দেখো আমরা প্রথমে আগে তুল্য ধারকত্ব বের করলাম, তাহলে তুল্য ধারকত্ব বের করার পরে আমরা কিউ সমান সিভি থেকে সি জানি, ভি জানি, কিউ বের করলাম। এরা যেহেতু সবাই সিরিজে ছিল আগে, তাহলে সিরিজে থাকলে সবার কিউ সেম হবে এবং সবার সি আমি জানি, তাহলে কিন্তু মানে তিনটা রাশির মধ্যে দুইটা দেখবা সবারই জানো, আরেকটা বের করতে হবে, এই আর কি কাহিনী। তাহলে কিউ সমান সিভি, এখান থেকে ভি ওয়ান কত, এর অ্যাক্রসে ভি কত, এর অ্যাক্রসে ভি কত, সেগুলো বের করলাম। এবার এই ভিটা কিন্তু দেখো এখানে যা ভি হবে, এখানে কিন্তু সেই একই ভি হবে,
সেম ভি হবে, কারণ এটা প্যারালালি আছে। তাহলে ভি যখন আমি জানি, তাদের সি জানি, তাহলে এর অ্যাক্রসে কিউ কত জমা হবে সেটা জানবো, এর অ্যাক্রসেও কিউ কত জমা হবে সেটা জানবো। আচ্ছা, এবং এদের প্রত্যেকটার কিন্তু আমি দেখো ভি জানি, তাহলে এর অ্যাক্রসে কিউ কত জমা হয়েছে এটা তো আগেই জানছি, এর অ্যাক্রসেও কিউ কত জমা হয়েছে এগুলো আগেই জানছি। তারপরে আসো, এখানে যদি আমাকে বলে যে C2 এবং C3 হবে সম্ভবত, এটা C2 এবং C3 ধারকে চার্জের তুলনা করো, তার মানে 60 আর 40-এর মধ্যে চার্জের তুলনা কত বের করতে বলছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি জানতাম, ভি জানতাম, এবং এই ভি জানো, এখানকার তুমি সি জানো, তাহলে এখানে কতটুকু কিউ জমা হচ্ছে সেটা তুমি বের করতে পারবা, এখানে কতটুকু কিউ প্রাইম জমা হচ্ছে সেটা তুমি বের করতে পারবা, তাই না? এর অ্যাক্রসে কতটুকু কিউ প্রাইম জমা হচ্ছে, কারণ তুমি এইখানকার ভি জেনে গেছো, এই যে এখানকার ভি জেনে গেছো, এখানকার সি জানো, এই যে 124 যেটা, তুমি এখানে যখন সি জানো তাহলে এর অ্যাক্রসে কতটুকু চার্জ জমা হয়েছে সেটা তুমি বের করতে পারবা, কারণ ভি জানো এবং তুমি এখানকার দেখো কি কি জানো বলে দিচ্ছি, এখানকার তুমি ভি জানো এবং তুমি সি জানো, তাহলে কিন্তু কিউ কত জমা হচ্ছে বের করতে পারবা, এর অ্যাক্রসেও কিউ কত জমা হচ্ছে বের করতে পারবা, তাই না? তাহলে এখানে যে কিউটা জমা হবে সেই কিউটাই কিন্তু এখানেও জমা হবে, এখানেও জমা হবে, কারণ কিউ কিন্তু সিরিজে থাকলে কি হয়ে যায়, সেটা কিউ সেম হয়ে যায়। তাহলে C2 এবং C3 দুইটা ধারকে কিন্তু জমে থাকা চার্জের পরিমাণ একই হবে, ঠিক আছে, কিন্তু দুইটার বিভব কি সেম হবে না, এর অ্যাক্রসে যে বিভবটা ড্রপ হবে এর অ্যাক্রসে কিন্তু ভিন্ন একটা বিভব ড্রপ হবে। সেটা আবার কিভাবে আমরা বের করব, সেটা বের করতে গেলে এইটার অ্যাক্রসে আমাদের কি জানি, কিউ জানি এখন এবং সি জানি, তাহলে ভি বের করতে পারবো, এবং এইখানেও আমরা কিন্তু দেখো ওই যে কিউ বের করছিলাম আগে এখান থেকে, কারণ এখানে আমরা কি জানতাম, আমরা জানতাম বি কত এবং জানতাম সি কত, তাহলে কিউ বের করে ফেলছিলাম, কিউ বের করে ফেলছিলাম, ওই কিউটাই তো এখানে বজায় থাকবে, তাহলে দুইটা জায়গার কিউ জানি সি জানি বি বের করতে পারবো, এখানকার কিউ জানি সি জানি বি বের করে ফেলতে পারবো, ঠিক আছে, তাহলে দুইটার ভিও আলাদা আলাদা করে বের করতে পারবো, এই আর কি কাহিনী। ওকে, পরেরটায় যাচ্ছি। কি বললো, বর্তনীতে বায়ু মাধ্যমে ধারকগুলোর প্রতিটির পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তিনটি ধারককেই প্রদেয় তিনটি স্থানের মধ্যেই অবস্থান পরিবর্তন করা যায়। আচ্ছা, তিনটা ধারককেই এদের আমরা অবস্থান পরিবর্তন করতে পারবো, বলছে C1 ধারকের পাতের ক্ষেত্রফল কত নির্ণয় করো, এগুলো বাচ্চাদের প্রশ্ন, যে সি সমান সমান হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আমরা ডি এর মান জানি, ইপসাইলন নট এর মান জানি, এবং বায়ু মাধ্যম বলে দিছে তাই কে এর মান 1, এবং আমাদের হচ্ছে বলছে C1 এর মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, 3 × 10⁻⁻6 সমান সমান, এখানে বলছে পাতের ক্ষেত্রফল অর্থাৎ এ কত, ইপসাইলন নট কত ডিভাইডেড বাই ডি, ডি মানে হচ্ছে 0.1 × 10⁻³ ঠিক আছে। ওকে, এবার দেখো তিনটি ধারককেই প্রদেয় তিনটি স্থানের মধ্যে অবস্থান পরিবর্তন করা যায়, বলছে কি ধারক তিনটি অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীটি সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যাবে। তিনটি ধারককেই প্রদেয় তিনটি স্থানের মধ্যে অবস্থান পরিবর্তন করা যায়, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই 3কে আমি এখানে দিতে পারবো, 2কে এখানে আনতে পারবো, 4কে এখানে দিতে পারবো, কিন্তু এই স্ট্রাকচারটা সেম থাকবে, প্রদেয় তিনটা স্থানের মধ্যেই তাদেরকে আমরা স্থান পরিবর্তন করতে পারবো। দেখো বলছে তিনটা ধারককেই প্রদেয় তিনটা স্থানের মধ্যেই অবস্থান পরিবর্তন করা যায়, মানে আমি টেনে এদেরকে প্যারালাল বানিয়ে দিব এটা কিন্তু হবে না, তিনটা যেরকম স্ট্রাকচার আছে সেরকম স্ট্রাকচারের মধ্যে রেখে আমাকে ম্যাক্সিমাম একটা আউটপুট বের করতে হবে। এখন ভাই দেখো এইখানে একটা বিষয় আছে, চলো আমরা কয়েকটা কম্বিনেশন নিয়ে আগে একটু দেখি, তারপরে আমরা একটা চিন্তা করব। যেমন দেখো এই কম্বিনেশনে আমাদের বলছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত, তার মানে কি সিটা ম্যাক্সিমাম হতে হবে, তুল্য তুল্য যেই ইকুইভ্যালেন্ট যেই ধারকত্বটা সেটা কিন্তু কি হইতে হবে, সেটা হতে হবে ম্যাক্সিমাম, হ্যাঁ সেটা হতে হবে ম্যাক্সিমাম। তাহলে দেখো তো C1 আর C2 এরা দুইটা আছে প্যারালালে, তাহলে এখানে আমরা পাবো 4 5 6 7 মাইক্রোফ্যারাড, এবং তার সাথে আছে হচ্ছে সিরিজে 2 মাইক্রোফ্যারাড, তাহলে কত হয় দেখো, 7 দুগুণে 14 ডিভাইডেড বাই 9, এটার ভ্যালু কত হয়, 7 দুগুণে 14/9। যাই হোক, প্যারালাল যখন এরকম সূত্র খাটে তখন কিন্তু তুল্য যেটা হয় সেটা ছোটটারও ছোট হয়, তুল্য যেটা হবে সেটা কিন্তু ছোটটারও ছোট হবে, তাহলে 14/9 করলে কত হয়, এটা আসে 1.56 মাইক্রোফ্যারাড। তো ঠিক আছে, এটা আমরা করলাম। এবার আরেকটা কাজ করি, চলো আমরা এখানে কাকে কাকে প্যারালালে নিছিলাম, আমরা 3 আর 4কে প্যারালালে নিছিলাম এবং তার সাথে 2কে আমরা সিরিজে নিছিলাম। আচ্ছা,
এটা আমি ইনফরমালি দিলাম, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু তুমি পরীক্ষার হলে এই সাইন ইউজ করো না। আচ্ছা, এইবার আসো আমরা একটা কাজ করি, 3 আর 2 কে প্যারালাল করি। 3 আর 2 কে প্যারালাল করি, আবার এদিকে 4 এর সাথে সেটাকে আমরা সিরিজে করি। তাহলে কত হচ্ছে? 3 আর 2 প্যারালাল করলে 5, আর তার সাথে সিরিজ যেহেতু 4 5 এ 20 ডিভাইডেড বাই 9। তাহলে 20/9 কত? এটা আসছে 2.22। 2.22। দেখো কি মনে করে এটা করলাম, কারণ আমি তোমারে বললাম যখন সিরিজে থাকে তারা, তখন এই যে 1/c 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 এইরকম ফরম্যাটে কিন্তু আসে জিনিসটা। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ছোট যে ক্যাপাসিট্যান্সটা থাকে তুল্যটা হয়ে যায় তার থেকেও ছোট। তো আমরা এখানে 3 আর 2 5 করলাম, আর একটা বড় সংখ্যা 4 আছে, তাহলে ছোট এখানে কোনটা? 4। তাহলে তুল্যটা 4 এর থেকে ছোট হবে, কিন্তু এখানে দেখো তুল্যটা কিন্তু 2 এর থেকে ছোট হবে। হ্যাঁ, তো এই চিন্তা করে নিয়ে আসলাম। আচ্ছা দেখা যাক আরো কয়েকটা কম্বিনেশন আমরা দেখি। যেমন 3 আর 2 ধরছি, এবার আসো 4 আর 2 ধরি। 4 আর 2 কে যদি প্যারালাল করে তার সাথে 3 কে আমরা সিরিজে করি, তাহলে কি হচ্ছে? 6 আর 3 এর মধ্যে আমাদের সিরিজ, তাহলে 3 6 18 এবং ডিভাইডেড বাই 6 আর 3 9। তাহলে কত হচ্ছে দেখো? 2 হচ্ছে। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু এটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। 3 আর 2 করে 4 কে হচ্ছে আমরা সিরিজে রাখবো, কারণ এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটাই কিন্তু সবচাইতে বড় ক্যাপাসিট্যান্স শো করছে। তাহলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। সি এর মান যেখানে বড়, আমাদের ইউও কিন্তু সেখানে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো যে 3 আর 2 কে প্যারালাল রাখবো, অর্থাৎ সার্কিটটা আঁকতে হবে এরকম। এটা 3, এটা হচ্ছে 2, এবং তার সাথে এটা হচ্ছে সিরিজে আছে 4। 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, এবং তার সাথে 4 মাইক্রোফ্যারাড। কারণ যেটা বললাম খেয়াল করো, যখন একটাকে তোমার সিরিজে রাখতেই হচ্ছে, তাহলে সিরিজের ক্ষেত্রে ছোট যেটা হয় তুল্যটা তার থেকেও ছোট হয়ে যায়। তো সেই জন্য আমরা দেখো সবচেয়ে বড় যেটা সেটাকে কিন্তু সিরিজে রাখার অপশন রাখছি, যাতে করে ছোট হলে মানে এটার থেকে ছোট হয়, এবং আলটিমেটলি এটার মান যত বড় হবে ততই কিন্তু আমাদের এনার্জিটাও ম্যাক্সিমাম হবে। ওকে, চলো পরেরটা। এটা কি আগেরটা করছি তো? হ্যাঁ হ্যাঁ, ওকে পরেরটা কি বলছে? চিত্রে 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার টেবিল, টেবিলের 4টি কোণা এ বি সি এবং ডি তে যথাক্রমে 4টা চার্জ স্থাপন করা হলো। পরবর্তীতে 10 গ্রাম ভরের +1 কুলম্ব চার্জের একটা শোলা বল বর্গাকার তলের কেন্দ্রে স্থাপন করা হলো। কেন্দ্রে চার্জিত বস্তু স্থাপনের পূর্বে কেন্দ্রে বিভবের মান নির্ণয় করো। যেহেতু একটা বর্গাকার টেবিল, টেবিলের 4টা কোণায় হচ্ছে 4টা চার্জ স্থাপন করা হয়েছে, তাহলে বিষয়টা এরকমই যে আমাদের এইখানে একটা চার্জ ছিল, এখানে একটা চার্জ ছিল, এখানে একটা চার্জ ছিল, এখানে একটা চার্জ ছিল। তাহলে সেন্টার থেকে এদের দূরত্বটা আসলে কত করে? এটা যেহেতু 1 মিটার এই দৈর্ঘ্য, এটা যেহেতু 1 মিটার, এটা যেহেতু 1 মিটার, তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে এই যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকু হচ্ছে √2। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট করলে √2 আসতেছে, এবং তার অর্ধেক করলে এখানে কত আসবে? √2 অর্ধেক মানে 1/√2। এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে 1/√2। তাহলে টোটাল যে বিভবটা আমরা পাবো প্রত্যেকটা চার্জ থেকে কিন্তু এই দূরত্ব সমান, তাহলে সি ডিভাইডেড বাই 1/√2, 1/√2 মানে CQ/R। তো প্রত্যেকটার আর তো আসলে সেম, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দূরত্ব তো সেম। তাহলে CQ/R আমরা C/R-টা করে ফেললাম, এবং কিউ করলে কত হবে? কিউ প্রত্যেকটা চার্জ যদি আমরা এগুলো সবগুলোকে এখন যোগ করে ফেলতে হবে, যোগ করে আমরা কিন্তু টোটাল যে বিভবটা সেই বিভবটা পেয়ে যাব। ঠিক আছে, প্রত্যেকটা বিভব প্রত্যেকটা চার্জের আমাদের যোগ করে দিতে হবে। Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 যোগ করে ফেলতে হবে। ডান। ওকে, পরেরটা কি বলছে? পরের প্রশ্ন আমাদেরকে যেটা বললো যে ভাই আমাদের এখানে 16 বলের উপর ক্রিয়াশীল তড়িৎ বল এবং অভিকর্ষ বলের মান ভিন্ন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ভাই দেখো প্রত্যেকটা চার্জই কি পজিটিভ ছিল? একটা ছিল 4, একটা ছিল 4, একটা 2, একটা 2। আচ্ছা সুন্দর, তাইলে এবিসিডি কেমনে দেওয়া? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ছিল, এটা সি ছিল, এটা ডি ছিল। তো এইখানে আছে হচ্ছে 4 ফেমটোমিটার, সরি 4 হচ্ছে পিকো কুলম্ব। তারপরে হচ্ছে বি তেও আছে 4, ওকে।
তারপরে সিতে আছে 2, ডিতেও আছে 2, এখানেও আছে 2, এখানেও আছে 2। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, একটু মনোযোগ দাও, যে এই পয়েন্টে প্রত্যেকটা চার্জ কিন্তু সমান সমান দূরত্বে আছে। এখন আমরা এই চার্টটাকে কি এভাবে চিন্তা করতে পারি না? এখানকার চার্টটাকে আমরা মনে মনে এভাবে চিন্তা করতে পারি না? 2 + 2 আকারে আছে। এটাকেও কি চিন্তা করতে পারি 2 + 2 আকারে আছে? হ্যাঁ, চিন্তা করতে পারি। তাহলে দেখো, এইখানকার 2 এর ইফেক্ট এই 2 কেটে দিবে, এইখানকার 2 এর ইফেক্ট এই 2 কিন্তু কেটে দিবে। তাহলে আমাদের আলটিমেটলি যেটা বেঁচে থাকবে, এরা কেউ থাকতেছে না, এই পাশে এরা কেউ থাকছে না, এই পাশে এরা কিন্তু কেউই থাকছে না। তাহলে কে থাকছে? যেটা থাকছে সেটা হচ্ছে যে এই পাশে থাকছে 2 × 10⁻², আর এই পাশেও থাকছে 2 × 10⁻12, সরি 2 না 12। ঠিক আছে? তাহলে ভাই এখান থেকে সহজ যে আমাদের এই দিকে একটা ফোর্স কাজ করতেছে এবং না সরি, ফোর্স তো এইদিকে কাজ করছে না, ফোর্সটা বিকর্ষণজনিত যেহেতু, তাহলে এখানকার প্লাসটা কিন্তু এই দিক বরাবর বিকর্ষণ করবে এবং এখানকার প্লাসটা এই দিক বরাবর বিকর্ষণ করবে। আশা করি বুঝতে পারছো, কারণ আমরা সেন্টারে কিন্তু +1 রাখছি। তাহলে এখানকার প্লাসটা এই প্লাসকে বিকর্ষণ করলো এই দিক বরাবর, এখানকার প্লাসটা এই প্লাসকে বিকর্ষণ করলো এই দিক বরাবর। এখন ভাই এই মান টান এগুলা বের করতে পারবা, এগুলা নিয়ে কোনো প্যারা নাই, মান টান সব বের করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। কারণ ই সমান সমান আমাদের তো বলছে যে ক্রিয়াশীল তড়িৎ বল, মাঝখানে কি আমরা কোনো, আচ্ছা মাঝখানে +1 কুলম্বের একটা চার্জকে রাখছিলাম, বলে দিছিল। তাহলে এইখানে আমাদের যেই মানটা হবে সেটা কত, 9 × 10⁹ ইন্টু 2 × 10⁻12 ইন্টু 1 ডিভাইডেড বাই দূরত্ব কত, 1/√2 স্কয়ার, তাই না? 1/√2 স্কয়ার। এই 1/√2 তো √2/2, হ্যাঁ 1/√2 স্কয়ার, গুড। তাহলে এখান থেকে আমরা যে ই এর মানটা পাচ্ছি, মানে যে কোনো একটা চার্জ এই পয়েন্টে যে তীব্রতা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের কত, এই 9 আর 12, আচ্ছা 9 × 2 = 18 গেল এখানে, ইন্টু হচ্ছে 2, তার মানে 36 × 10⁻³ নিউটন পার কুলম্ব। হ্যাঁ, এখন দেখো এই চার্জটা যে পরিমাণ ই তৈরি করলো, এর মান যা, এরও মান তাই, এর দূরত্ব যা, এর থেকে এরও দূরত্ব তাই, তাহলে এও কিন্তু সেই একই পরিমাণ প্রাবল্য এখানেও তৈরি করবে। এখন কথা হচ্ছে যে ভাই এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিন্তু ভাই 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। হিসাব নিকাশ করে দেখো, কারণ এটা যে কর্ণকে 45 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হবে, বা এটা পিওর জ্যামিতি আসলে, করে দেখো। তাহলে এটা ই, এটাও ই, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে ই নেট কত হবে? ই নেট সমান সমান হবে √E² প্লাস E² প্লাস 2E × E cos 90, cos 90 এর মান 0, তাই এটা 9 হয়ে গেল। তাহলে এখান থেকে আসছে √2E² সমান সমান E√2। এটা হচ্ছে আমাদের ই নেটের মানটা। ঠিক আছে? এখন বলছে যে শোলা বলের উপর ক্রিয়াশীল তড়িৎ বল এবং অভিকর্ষ বলের মান ভিন্ন। তো ভাই অভিকর্ষ বলের মান কত? mg। m মানে হচ্ছে 10 গ্রাম ছিল, তাহলে 10/1000 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা কিন্তু ওই অভিকর্ষ বলের মান কত সেটা বের করে ফেলতে পারবো, আর ইনেটের মান কত সেটা দেখবো, তারপর দেখবা যে এটা কি আসলে সমান হয় নাকি আলাদা আলাদা হয়। ওকে, পরেরটা কি বলছে, গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে 1 ধরে নিব। গোলকের কেন্দ্র থেকে 0.8 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। দেখো ভাইয়া, তড়িৎ বিভব যেহেতু বের করতে বলছে 0.8 মিটার দূরত্বে, তাহলে ভি সমান সমান কি হবে, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এখন 0.8 মিটার দূরত্ব বলে এখানে 0.8 বসবে। সি হচ্ছে 9 × 10⁹, আর কিউ এর যে মানটা, সেই কিউ এর মান 5টি প্রোটনের চার্জের সমান। তার মানে 5 প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান তো সমান, তো 5e ডিভাইডেড বাই 0.8। অবশ্যই পজিটিভ আকারে বসাবা কিন্তু এখানে, কারণ প্রোটন বলছে। আচ্ছা, এটা গেল যে গোলকের বিভবটা কত হবে। এরপরে কি বললো, উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয় যাতে প্রত্যেকটি গোলকে চার্জ সমভাবে বণ্টিত হয়, তাহলে পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব
পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো তো এইখানে আমাদের পৃষ্ঠের বিভব কত? পৃষ্ঠের বিভব হচ্ছে CQ ডিভাইডেড বাই R, CQ ডিভাইডেড বাই R, ক্যাপিটাল আর রাখলাম আমি এখানে, ঠিক আছে, সুন্দর। এখন আমরা পুরো গোলকটাকে 5টা টুকরা, সমান 5টা টুকরায় ভাগ করব। গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে। আমরা কি করলাম এখানে, উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয়, সমান ব্যাসার্ধের 5টি গোলকে আমরা এটাকে বিভক্ত করব। তাহলে দেখো আমরা টোটাল যে আয়তন শুরুতে ছিল 4/3 পাই ইন্টু আর কিউব, শুরুতে যে টোটাল আয়তনটা ছিল সেইটা সমান সমান হচ্ছে, পরবর্তীতে যখন আমরা ওইটাকে টুকরা টুকরা করব, 5টা টুকরায় ভাগ করব, তখন ওই মানে বিষয়টা দেখো যে এখানে হচ্ছে আমাদের এটা হলো ছোট্ট যে টুকরাটা করছিলাম সেটার আয়তন, সেটার আয়তনের যে 5 গুণ ওইটাই কিন্তু হবে আমাদের তোমার বড়টার গোলকের আয়তন, কারণ গোলকটাকে টুকরা টুকরা করছি আমরা 5 টুকরা, একটা বড় গোলককে 5টা টুকরায় আমরা ভাগ করছি। একটা বড় গোলক সেটার যে আয়তন, যখন আমরা ওই বড় গোলকটা থেকে 5টা খণ্ড বের করব, তখন এই 5টার আয়তন কিন্তু টোটালটার আয়তনের সমান হবে। তাহলে 5টার নতুন আয়তন, এটা হচ্ছে শুরুতে যে আয়তন ছিল সেটা সমান। তাহলে এখান থেকে আমরা কি পাই, 4/3 পাই। 4/3 পাই যদি কাটাকাটি করে দেই, এগুলো যদি কাটাকাটি করে দেই, তাহলে কি থাকছে, আর সমান সমান হচ্ছে, বা আমাদের তো আসলে স্মল, আচ্ছা যাই হোক, আর কিউব সমান সমান আসছে 5 ইন্টু স্মল আর কিউব। তাহলে আর সমান সমান থাকছে কিউব রুট 5 ইন্টু আর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তার মানে আমাদের গোলকটা কিন্তু বস ছোট হয়ে গেল। গোলকটা কি হয়ে গেছে, গোলকগুলা সবগুলা কিন্তু ছোট্ট ছোট্ট গোলক হয়ে গেছে। এটা বড় গোলক ব্যাসার্ধ, এটা ছোট গোলকের ব্যাসার্ধ। এখন এর পৃষ্ঠে বিভবটা কত হবে, যেহেতু চার্জটাও সমানভাবে বণ্টিত হয়েছে, যে উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয় যাতে প্রত্যেক গোলকে চার্জ সমভাবে বণ্টিত হয়, তার মানে আমাদের আগে ছিল 5টা প্রোটনের চার্জ, তাহলে এখন প্রত্যেকটাতে যেহেতু 5 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেকটাতে কিন্তু এই একটা প্রোটনের চার্জের পরিমাণ থাকবে। তো আমরা যদি এবার বিভব বের করি, তাহলে বিভবটা কত হবে, সি ইন্টু, এখানে কিউ এর মান হচ্ছে একটা ইলেকট্রনের সমান, কিউ এর মান হচ্ছে একটা ইলেকট্রনের সমান সি কিউ ডিভাইডেড বাই আর। এখন এই স্মল আরটা কত, এখানে তো স্মল আর বসবে, তাহলে 5, আচ্ছা 5 হবে কেন এখানে, সি কিউ বাই আর, তো আগে যেটা ছিল সি ইন্টু কিউ বাই আর, দাঁড়াও একটা মিনিট, এখানে আগে কত ছিল, সি ইন্টু 5e ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ছিল আগে, হ্যাঁ। এখন আমাদের এটা ছিল ওল্ড বিভব, শুরুর বিভবটা, আর এখন ফাইনাল বিভব মানে পিচ্চি পিচ্চি গুলার বিভবটা কত হবে, সি তো 9 ইন্টু 10⁹, এই সি কিন্তু আবার ক্যাপাসিটরের সি না, এটা হচ্ছে 9 ইন্টু 10⁹, যে কনস্ট্যান্ট আমরা নিছি, এই সি এর মান কত, এটা ক্যাপাসিটেন্স না কিন্তু, 9 ইন্টু 10⁹। তাহলে ভিএফ সমান সমান হচ্ছে সি ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান একটা ইলেকট্রনের চার্জের সমান ডিভাইডেড বাই আর, এই আরটা কিন্তু এখানে বসবে। তাহলে কত হয়, সি ইন্টু ই ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই কিউব রুট 5। ওকে, সো কত আসে এখান থেকে, এখানে আসে হচ্ছে কিউব রুট 5 ইন্টু সিই ডিভাইডেড বাই আর, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো সি ইন্টু 5 ডিভাইডেড বাই আর ছিল, আমরা এটাকে কি বলছিল যে বিভব পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা, তো উত্তর হচ্ছে না, 1/5 হবে না, ঠিক আছে, 1/5 হবে না। আমরা আরেকটা কাজ করতে পারি এখানে আসলে, যে এখানে এইটা মানে তো হচ্ছে 5⁻⁴ তাই না, আমরা একটা কাজ করি, এটাকে 5 দিয়ে একটু ভাগ দেই, 5 দিয়ে ভাগ দিয়ে উপরে 5 দিয়ে গুণ দেই, তাহলে সি ইন্টু 5e ডিভাইডেড বাই আর, যেটা মানে হচ্ছে ওল্ড বিভবটা ছিল সেটা, তাহলে এখান থেকে থাকছে 5⁻⁴ থেকে যদি 1 কে বাদ দেওয়া হয় তাহলে থাকে -2/3, -2/3, তাই তো, রাইট রাইট। তাহলে এখান থেকে থাকছে ইন্টু ভি নট, তাহলে এটাই হচ্ছে ভি ফাইনাল, যেটা সেটা, এটাই হচ্ছে ভি ফাইনালটা। তাহলে দেখো আদির কিন্তু 1/5 হলো না,
ঠিক আছে, তাহলে এটাই আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম। ওকে, সো এই ছিল আমাদের স্থির তড়িতের প্রবলেমগুলা। সো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ধারকের পার্টটা খুব গুরুত্বপূর্ণ, বিভব বের করা, প্রাবল্য বের করা, এই তিনটা খুব ভালো মতন দেখে যাও। এবং ডাইপোলটাও অল্প অল্প করে দেখো, কারণ যদিও টেস্ট পেপারে খুব কম প্রশ্ন আছে তবু একটু দেখে রাখা উচিত। গাউস ল থেকে আসে না বললেই চলে, ওগুলা প্রায়োরিটি লিস্টে অনেক লাস্টে থাকবে। কিন্তু মূলত এখানকার এই যে ক্যাপাসিটর রিলেটেড যা যা প্রবলেম আছে, এনার্জি রিলেটেড যা যা প্রবলেম আছে সেগুলা, তারপরে হচ্ছে বিভব এবং আমাদের হচ্ছে প্রাবল্য, ঠিক আছে, এগুলো দেখে তারপরে পরীক্ষায় যেও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।